সবাইকে আমাদের আজকের এই ব্লকচেন বিষয়ক আম, যে আমাদের অনুষ্ঠানটা হতে যাচ্ছে, যে আলোচনা এবং কিনোট প্রেজেন্টেশন, সেখানে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিয়াজ। অনেকেই আমাকে ইতিমধ্যে চেনেন। আমাদের সাথে আজকে উপস্থিত আছে আহ, তারিক আদনান মুন। তাকেও অনেকেই আপনারা খুব ভালোভাবে চেনেন। ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডের ব্রোঞ্জ বিজয়ী ছিল এবং হার্ভার্ড 2015 ব্যাচের গ্রাজুয়েট। এবং তারিক আদনান মুন তার আরেকটা খুব বড় পরিচয় হচ্ছে স্টেলথ স্টার্ট আপের ইন ডিফাই এর আহ, আহ, যে প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা। এবং খুব সম্প্রতি আমরা শুনতে পেয়েছি যে সেখানে বেশ কিছু সাফল্য তারিক আদনান মুন অর্জন করেছে, যা আমরা হয়তো আজকের এই প্রেজেন্টেশনের মধ্য দিয়ে, তার কি নোটের মধ্য দিয়ে আমরা শুনতে পাবো। এছাড়াও আমাদের সাথে আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সাথে আজকে আছেন স্বনামধন্য প্রযুক্তিবিদ কাজী জামান। আহ, আহ, তারও আসলে তার পরিচয় আসলে নতুন করে দেওয়ার একেবারেই নেই। তিনি দীর্ঘ 16 বছর মাইক্রোসফটে ছিলেন এবং তারও পরে পরবর্তী প্রায় 1 দশক তার নিজের প্রতিষ্ঠান ক্রিকেট পয়েন্ট থেকে তিনি বিভিন্ন ধরনের কনসালটেন্সি এবং বিভিন্ন ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছেন। এবং তিনি একজন বিশেষজ্ঞ, যিনি বিগ ডেটা, আইওটি, ব্লকচেন এগুলো নিয়ে এখন বেশ ব্যাপকভাবেই তিনি কাজ করছেন। এবং তার কাছ থেকে আজ আমরা ব্লকচেন বিষয়ক কিছু শুনতে পেলে সেটা আমি মোটামুটি নিশ্চিত যে আমাদের সকলের জন্য একটা সৌভাগ্য হবে। তো আমি আর খুব বেশি দীর্ঘায়িত করবো না আমাদের ভূমিকাটা। আমি সরাসরি চলে যেতে চাই তারিক আদনান মুনের কাছে। আজকের কি নোটটা তারিক আদনান মুন প্রেজেন্ট করতে যাচ্ছে। Sounds good. Should I start? Also, should I try to do in Bangla or should I do in English? What's Whichever you feel comfortable. okay? To be very fair, I'll just do it in English. That's fine. But I just want to know about the audience, right? So like, whatever the audience feels, because like it's just not us. So আমাদের সঙ্গে তো আরো অনেকে আছে, তো সবাই আসলে কি কি চাই, আমরা কি একটা এটা কি এর আগে কোনো হ্যাঁ, পোল একটু করা যদি হয়েছে? অডিয়েন্স থেকে আপনারা যদি একটু আপনাদের মতামত দেন যে ইংলিশ বা বাংলা, যে কোনটা আপনারা প্রেফার করেন, কোন ভাষাটা, তাহলে হ্যাঁ, আমাদের বক্তা উনি সেভাবেই বলবেন। আচ্ছা। তো একজন বলেছে বাংলা, আর আরেকজন বলেছে গুড ইন এনি ল্যাঙ্গুয়েজ। ইয়েস। মাদার ল্যাঙ্গুয়েজ তো ইজ বেটার। আমার কাছে মনে হয় যে কমন ডিনোমিনেটর হলো দ্যাট ইজ বাংলা, রাইট? সো লাইক আই উইল ট্রাই ইন বাংলা, বাট আগে থেকে বলবো যে হলো মানে আহ, বেশ কিছু কনসেপ্ট হয়তো মানে বাংলা আমি আগে কখনো বলি নাই, তো সেজন্য ওটা হয়তো ইংরেজিতেই বলতে হবে আর কি। সো ওটার জন্য আগে থেকে দুঃখিত। বাট লেট মি ট্রাই প্রেজেন্টিং। আমি এখন মানে দেখাচ্ছি যে আমি কয়েকটা আসলে স্লাইড হলো বানিয়েছি মাত্র বেসিক্যালি। সো আমি এখন এগুলো এটা একটু প্রেজেন্ট করি। তো আমরা যেটা নিয়ে আজকে কথা বলতে চাই সেটা হলো যে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স বা ডিফাই। যে ডিফাই আসলে কি? তো ডিফাই হলো মানে ডিসেন্ট্রালাইজ এবং ফাইন্যান্স, তো দুইটা কম্পোনেন্ট নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে এটা এমন একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম যেটা হলো কোনো একটা সেন্টার নেই, যেটা হলো মানে কোনো সেন্টার না হয়ে অনেকগুলো অনেকগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে বা অনেকগুলো এন্টিটির মধ্যে ডিস্ট্রিবিউটেড, রাইট? তো ডিফাই নিয়ে যেটা বলা হচ্ছে এখন মানে সম্প্রতি সময়ে, এটা তো খুবই একটা নতুন একটা উদ্ভাবন। তো ডিফাই থেকে বলা হচ্ছে যে ইন্টারনেটের নতুন মানি লেগো। তো এটার মানে হলো যে লেগো পিস যেরকম জোড়া দিয়ে বিভিন্ন ধরনের মানে পাজল সলভ করা যায় বা অনেক একটা অন্য কিছু বানানো যায়, অনেকে বেশ কিছু লেগো লেগো পিস দিয়েছে যে বাচ্চারা ছোটবেলায় যখন খেলার সময় বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করতে পারে, তাই না? তো ওটার মতো করেই আর কি, মানে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের মেইন আইডিয়াটা হলো এরকম যে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের মধ্যে অনেকগুলা কম্পোনেন্ট আছে যেগুলাকে বলে কম্পোজেবল। কম্পোজেবল মানে হলো যে ওটাকে একটা সঙ্গে আরেকটা জোড়া লাগানো যায়। তো একটা সঙ্গে আরেকটা জোড়া লাগিয়ে আসলে অনেক বড় বড় সিস্টেম তৈরি করা যায়। তো ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের শুরুতে যে সিস্টেম, তো মানে ব্যাংকিং বা এরকম বিভিন্ন ফাইন্যান্সিয়াল সিস্টেমে যেরকম অনেক বিভাগ থাকে, এরকম অনেকটা বিভিন্ন বিভাগের মতো অনেকগুলা সিস্টেম আছে। তো ওই সিস্টেমগুলো দিয়ে
ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের এই প্রিমিটিভ গুলা তৈরি করা হয়েছে এবং আমি ওগুলা নিয়ে কথা বলবো। বাট ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের আলটিমেট গোল হলো যে এই বিভিন্ন পিস গুলাকে জোড়া লাগিয়ে খুবই কমপ্লেক্স যে হলো আমাদের বর্তমান যে মনিটারি বা ফাইন্যান্সিয়াল সিস্টেমে অনেক কমপ্লেক্স যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করা হয় বা অনেক ধরনের জিনিসপত্র তৈরি করা হয়, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট তৈরি করা হয়, যে ওটা যেন তৈরি করা যায়। তো এই জন্য এটাকে বলা হচ্ছে যে এটা হলো ইন্টারনেটের নতুন ইন্টারনেটের জন্য মানি লেগো। তো আমি হলো জাস্ট একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি। তো ডেফিনেশন হলো CoinDesk ওয়ান অফ দ্য টপেস্ট ক্রিপ্টো নিউজ মিডিয়া। তো ওটাতে বলা হয়েছে যে ডিফাই হলো একটা ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের জন্য একটা শর্ট টার্ম, যেটা হলো অনেক একটা আমব্রেলা টার্ম, যেটা বলছিলাম আর কি, যে এটা আসলে অনেক কিছুকেই ডিফাই বলা হয়। ইভেন বিটকয়েন বা ব্লকচেন এটাকেও আসলে ডিফাই বলা যেতে পারে, ঠিক আছে? তো এটার আইডিয়াটা হলো যে এটা দিয়ে অনেক ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, যেটা হলো ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেন দিয়ে তৈরি করা, এবং এটা হলো ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিকে ডিসরাপ্ট করতে যাচ্ছে। তো আরেকটা ডেফিনেশন হলো যে, অথবা ফিচার হলো যে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স দিয়ে যেটা করা হয় সেটা হলো যে ফাইন্যান্সিয়াল টেকনোলজির মাধ্যমে ইন্টারমিডিয়ারকে সরিয়ে দেওয়া হয়। তো এখন এবং এই ইন্ডাস্ট্রি অলরেডি প্রায় অ্যাকচুয়ালি মানে আমার এই স্লাইডের ডেটাটা আসলে একটু পুরাতন ডেটা, এটা হলো 2-3 মাস পুরাতন ডেটা। তো এটা অলরেডি তাদের বর্তমানে টিভিএল বা টোটাল ভ্যালু লকড এখন প্রায় $200 বিলিয়ন ছাড়িয়ে গেছে। সো গত 3 মাসে প্রায় $100 বিলিয়ন নতুন করে এই সিস্টেমে যুক্ত হয়েছে। তো এটা হলো খুবই ফাস্ট গ্রোয়িং এবং প্রবাবলি দ্য ফার্স্টেস্ট গ্রোয়িং সেক্টর ব্লকচেনের মধ্যে। তো এটাতে আমি অ্যাকচুয়ালি ধন্যবাদ জানাই নাই হলো আমার ব্যাকগ্রাউন্ডটা বলার জন্য ডক্টর নিয়াজ চৌধুরীকে। বাট তো আমার ব্যাকগ্রাউন্ড হলো যে, আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলি। তো আমার ব্যাকগ্রাউন্ড অনেকে হয়তো জানে যে আমি বাংলাদেশের ম্যাথ অলিম্পিয়াড টিমে ছিলাম, ন্যাশনাল টিমে বেশ কয়েকবার ছিলাম, ব্রোঞ্জ মেডেল জিতেছি, এবং তারপর আমি হার্ভার্ড থেকে ম্যাথ আর কম্পিউটার সায়েন্সে আমার একটা ডিগ্রি আছে। এবং তারপরে আমি ওখানে থাকতেই বেশ কিছু জায়গায় কাজ করি, যেরকম আমি ইবে বা গোল্ডম্যান স্যাক্সে কাজ করি। সো অনেক গোল্ডম্যান স্যাক্সে আমি কোয়ান্ট হিসেবে কাজ করেছি। তো তারপরে আমি যেটা করি সেটা হলো যে আমি বে এরিয়াতে এসে আমি একটা স্টার্টআপ, ডেটা অ্যানালিটিক্স স্টার্টআপ খুলি। তারপরে 18 সালের দিকে আমি অ্যাকচুয়ালি এশিয়াতে ছিলাম। তো ওই সময় আমরা একটা ক্রিপ্টো ডেটা সিকিউরিটি স্টার্টআপ ছিল, ওটা আমি একটা সিটিও ছিলাম। এবং এই বছর আমরা হলো নতুন একটা স্টার্টআপ খুলেছি। তো স্টার্টআপ এখানে স্লাইডে হয়তো মাল্টিপ্লায়ার লেখা আছে। মাল্টিপ্লায়ার ছিল আমাদের পুরাতন নাম যখন আমরা ফান্ড রেজ করছিলাম। তো আমরা এখন নতুন নাম দিয়েছি আলপাইন। তো আলপাইন আইডিয়াটা হলো যে, আলপাইন যেরকম মানে আলপাইন ইজ দ্য মাউন্টেন এরিয়া, সো বেসিক্যালি এটা যেরকম অনেক কিছুর উপরে থাকে, এরকম আমরা একটা লেয়ার তৈরি করছি যেটা হলো বিভিন্ন ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স টেকনোলজির উপরে বসে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে, যেরকম হলো ইনভেস্টমেন্ট সার্ভিস, যে মানুষ ওখানে টাকা দিয়ে এবং কোনো ইন্টারমিডিয়ারি ছাড়া ওখান থেকে রিটার্ন নিতে পারবে, অথবা ওখানে ইনভেস্ট করে তাদের টাকাকে গ্রো করতে পারবে। তো এই প্রোডাক্টটা আমরা তৈরি করছি। তো এনিওয়ে, তো আমি যদি ডিফাই এ ব্যাক করি, তো তারপরে যেটা বলবো যে ডিফাই অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালি ক্রেডিট এবং ট্রেডিং এই দুটো জিনিসকে খুবই ফান্ডামেন্টালি চেঞ্জ করছে, এবং এটা চেঞ্জ করে 200 এই মুহূর্তে $200 বিলিয়ন মতো হাই ইয়েল্ড জেনারেটিং অ্যাসেট তৈরি করছে। সো এটা হলো পুরাটাই ক্রিপ্টোকারেন্সির উপর তৈরি করা। তো এখন কিভাবে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স কাজ করে, তো এটা যদি আমি একটু এক্সপ্লেন করি, তাহলে এই স্লাইডটা অ্যাকচুয়ালি বেশ ভালো। তো এই স্লাইডটা দিয়ে যেটা বলতে পারি যে, মানে নর্মালি আমরা যখন ব্যাংকের সঙ্গে লেনদেন করি, ব্যাংক তো হলো একটা সেন্ট্রালাইজ এন্টিটি, তাই না? যে ব্যাংক হলো একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানটার মনে করেন যে একটা সিইও আছে বা ওটার একটা ম্যানেজার আছে, এবং ওটা হলো একটা সেন্ট্রালাইজ প্রতিষ্ঠান, তাই না? তারা যে কোনো মুহূর্তে যে কোনো ডিসিশন নিতে পারে। তারা যদি অ্যাকচুয়ালি চায়, তাহলে তারা অ্যাকচুয়ালি আমাদের যে খাতায় লেখা থাকে যে আমি তাদের কাছে 2000 টাকা পাবো, তারা চাইলে কিন্তু ইচ্ছা করলে ওটা চেঞ্জ করতে পারে। ইনফ্যাক্ট যেমন অনেক সময় দেখা যায় যে, অবভিয়াসলি ওখানে অনেক লিগাল বাউন্ডারি আছে যে কারণে যারা চেঞ্জ করবে না, বাট নর্মালি স্পিকিং যে কোনো সময় তারা চেঞ্জ করতে পারে। তো এই জিনিসগুলোর ফলে যেটা হয় সেটা হলো যে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনে একটা কাউন্টার পার্টি রিস্ক তৈরি হয়, ঠিক আছে? যে হলো মানে খুবই একটা সিম্পল এক্সাম্পল দেই, যে হলো আমার হলো $10,000 দরকার। তো আমি এখন কি করব, আমি ব্যাংকের কাছে যাব। তো আমি ব্যাংকের কাছে গিয়ে আমি বলবো যে আমার $10,000 দরকার। ব্যাংক বলবে যে তোমার $10,000 বিপরীতে তোমার কি আছে, তুমি কে, তো সেটা আমাকে জানতে যাবে। তো আমি হয়তো বলবো যে আমার একটা বাড়ি আছে, আমার এই গাড়ি আছে, এগুলো আছে,
তো এগুলার বিপরীতে তারা ওটা দেখে আমার ক্রেডিট স্কোর দেখবে, দেখে তারপরে আমাকে $10,000 দিবে, তাই না? তো ওটা যেটা সেটা হলো যে ওরা সেন্ট্রালি ডিসাইড করতে পারবে যে কাকে কত টাকা দেওয়া যাবে, অথবা আমার যদি দেখতো যে আমার ক্রেডিট স্কোর খারাপ তাহলে হয়তো বলতো যে আমাকে টাকা দিবে না, তাই না? তো এই সিস্টেমগুলো আসলে কাজ করে যখন একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম সবকিছু খুবই বেসিক্যালি মানে ইদার লিগালাইজ অথবা খুবই ঠিকঠাক ভাবে চলাফেরা করে। সো দ্যাটস এ বিগ অ্যাসাম্পশন, তাই না? কারণ ইউএসএ তে হয়তো অনেক কিছু ঠিকঠাক ভাবে চলে আইনের কারণে, এবং যেহেতু লাইক ইউএসএ তে খুবই ভালো রেগুলেশন করা আছে সবকিছুর জন্য, ইনফ্যাক্ট করা আছে, বাট এট দ্য সেম টাইম ওটা অনেকটা বড় বার্ডেন। বা দেখা যায় যে মনে করেন যে বাংলাদেশে যদি কেউ একটা 10 লাখ টাকার লোন নিতে যায়, ওই লোন নেওয়ার প্রসেসটা কিন্তু খুবই জটিল, এবং দেখা যায় যে ওটা হয়তো মান্থস লেগে যাবে, এরকম একটা অবস্থা, তাই না? তো এই জিনিসটাকেই খুবই সিম্পলিফাই করার জন্য ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের তৈরি। তো ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের অনেকগুলো ইউজ কেস আছে। তো অনেকটা বড় ইউজ কেস হলো যে লেন্ডিং। তো এমন ভাবে পিয়ার টু পিয়ার লেন্ড করা যাতে করে তার মাঝখানে কোনো ইন্টারমিডিয়ারি না থাকে, 1 2 ওটার জন্য ট্রাস্টলেস হয়, যে কাউকে বিশ্বাস করতে হবে না, মানে বিশ্বাস করে টাকা দিতে হবে না, ওটার বিপরীতে কোনো একটা কিছু থাকবে। 3 আরেকটা হলো যে ওটা ইমিউটেবল হতে হবে। তো এটা অনেকটা ব্লক চেইনে যেরকম বেসিক যে জিনিসগুলো থাকে ওটার মতো অনেকটা, যে ট্রাস্টলেস হতে হবে, ইমিউটেবল হতে পারে। সো ব্লকচেইন ওয়াজ দ্য পারফেক্ট প্লেস টু বিল্ড দিস থিং অন, রাইট? তো আমি অ্যাকচুয়ালি জানি না এই ক্রাউডের ব্যাকগ্রাউন্ড কিরকম, বাট আমি অ্যাকচুয়ালি মেবি আমার হয়তো শুরুতে একটু ব্লকচেইন কিভাবে কাজ করে ওটা নিয়ে আমি 1 মিনিট সময় ব্যয় করি। তো ব্লকচেইন যেভাবে কাজ করে সেটা হলো যে এরকম, যে ব্লকচেইনে যেটা হয় সেটা হলো যে ব্লকচেইনের মেইন প্রপার্টি হলো যে এটা হলো একটা ইমিউটেবল লেজার এবং ট্রাস্টলেস ডিসেন্ট্রালাইজ ইমিউটেবল লেজার, ঠিক আছে? তো তো এই কথাগুলোর মানে কি? তো সেটা যে জানার জন্য আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো যে ব্লকচেইন হলো একটা অনেকটা অ্যাকচুয়ালি সিম্পল টার্মে ব্লকচেইন একটা ডেটাবেস, বা ব্লকচেইন একটা এক্সেল শিটের মতো এক্সেল শিট, ঠিক আছে? তো ওটাতে যেটা হয় সেটা হলো যে ওখানে যখন কেউ একটা কিছু লিখে ওই নাম্বারটা আর হলো চেঞ্জ করা যায় না, অথবা ওইটা যদি কনসেনসাস না হয় ওই নোটগুলোর মাঝে, অনেকগুলা নোট থাকে ব্লকচেইনে, মনে করো 1000 2000 10,000 এরকম নোট থাকে। ওই নোট যদি সবাই যদি না বলে, অথবা একটা মেজরিটি যদি না বলে যে এই নাম্বারটা চেঞ্জ করে 1000 থেকে 2000 হবে, তাহলে ওই নাম্বারটা কখনো চেঞ্জ করা যায় না। সো ওখান থেকে এটার জন্য ব্লকচেইন হলো ডিসেন্ট্রালাইজ, ইমিউটেবল এবং ট্রাস্টলেস, কারণ এর জন্য আমাকে একটা পার্টিকে ট্রাস্ট করা লাগবে না, অ্যাজ লং অ্যাজ মানে অধিকাংশ লোকজন এই নেটওয়ার্কের মধ্যে যদি হলো সৎ হয়, তাহলে তাহলে লাইক অথবা আরেকভাবে বলা যেতে পারে যে যদি অধিকাংশ লোকজন যদি হলো এই নেটওয়ার্কের মধ্যে অসৎ না হয়, তাহলে এই নাম্বারটা আসলে চেঞ্জ করা যাবে না। তো এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে আসলে ব্লকচেইন তৈরি। তো ওটার উপর ভিত্তি করে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স তৈরি। অ্যাকচুয়ালি আমি কোশ্চেনও নিতে পারি, যদি হলো মানে আই ওয়ান্ট দিস টু বি এ কনভারসেশন। যদি কারো কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে তারা যদি বলতে চায়, চ্যাটে যদি বলে, তাহলে মনে হয় মডারেটর আমার কাছে কোশ্চেনটা দিতে পারবে। অবশ্যই অবশ্যই যদি এখানে হ্যাঁ আমার চ্যাটে কোশ্চেন গুলো উত্থাপন করেন, তাহলে আমি ধীরে ধীরে আপনার হ্যাঁ কাছে মানে প্রশ্নগুলো পাস করব। অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট আপনি যদি মনে করেন যে ওই মুহূর্তে ওই কোশ্চেনটা আসলে ক্লারিফাই করা দরকার, প্লিজ ওটা করতে পারবেন। অথবা আপনি যদি আমাকে ইন্টারাপ্ট করে, আপনার কাছে মনে হয় যে কোনো কনসেপ্টটা জটিল মনে হচ্ছে, আপনি যদি আরেকটু এক্সপ্লেইন করতে পারেন, হ্যাঁ, তাহলে আমি ক্লারিফাই করব, ঠিক আছে? আই থিংক দ্যাট উইল বি ঠিক আছে। হ্যাঁ, আমার ধারণা যে এই ধরনের কনভারসেশন আসলে আরো ইন্টারেক্টিভ করবে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। মানে আমি যদি পুরো 1 ঘন্টা ধরে কথা বলি তারপর কেউ কিছু বুঝে নাই, তাহলে আই থিংক দ্যাট উইল বি আ ওয়েস্ট অফ মাই টাইম এবং এভরিওয়ানস টাইম। উই শুড নট ডু দ্যাট। তো এর মাঝে কারো কোনো কোশ্চেন আছে এই মুহূর্তে? মানে আমি এই মুহূর্তে কি এক্সপ্লেইন করেছি? আমি হলো এই বেসিক মুহূর্তে এখানে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি অনুরোধ করব আমাদের যারা আজকে দর্শক অডিয়েন্স আছেন, ঠিক আছে, তারা যদি প্রশ্ন করতে শুরু করেন, আমি তাহলে প্রশ্নগুলো পাস করব। সো একজন মশিউর হাকিম প্রশ্ন করেছিল যে হলো আর ব্যাংকস কি রিপ্লেসড হয়ে যাচ্ছে কিনা, বা হ্যাঁ রিপ্লেস হয়ে, প্রবাবলি দ্যাট, মানে আমি ওটা কোশ্চেন থেকে এটা বুঝতে পারছি মনে হয়। তো অ্যান্সার হলো যে অবভিয়াসলি ব্যাংক হলো মানে সারা দুনিয়াতে মানে তারা হলো হান্ড্রেডস ইফ নট থাউজেন্ডস অফ ট্রিলিয়ন ডলার ম্যানেজ করে। তো ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স হলো মানে মাত্র ইটস স্টার্টিং টু স্ক্র্যাচ দ্য সারফেস আর কি। তো মাত্র 200 বিলিয়ন, মাত্র বলা উচিত না আসলে, বাট 200 বিলিয়ন ডলার মাত্র ম্যানেজ করে, তাই না? তো এটা খুবই নতুন সিস্টেম। তো উইল সি যে আসলে কি হয়।
বাট আলটিমেটলি মানে অ্যাটলিস্ট মানে আমি তো এখন একটা ডিফাই কোম্পানির প্রতিষ্ঠাতা, তো আমার কথা ইউ শুড টেক উইথ এ গ্রেন অফ সল্ট। তো বেসিক্যালি আমার কাছে মনে হয় যে ব্যাংকের অনেক কার্যকলাপই আসলে রিপ্লেস হয়ে যেতে পারে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের মাধ্যমে। তো এনিওয়ে, তো আমি নেক্সট সেকশনে যাই যে আসলে ডিফাই দিয়ে আসলে কি কি কাজ হয় এখন। তো ডিফাই দিয়ে বেশ কিছু কাজ হয় বর্তমানে, তার মধ্যে অন্যতম যেটা বললাম যে সেটা হলো যে লেন্ডিং এবং বরোয়িং প্রোটোকল। তো লেন্ডিং আর বরোয়িং প্রোটোকল মানে হলো যে বেসিক্যালি ব্যাংকের যে কাজগুলো হয় সেটা, কারণ ব্যাংকের মূল কাজই তো হলো যে মানুষের কাছ থেকে টাকা নেওয়া, নিয়ে ইন্টারেস্ট দেওয়া এবং আরো জনকে আরো অধিক ইন্টারেস্টে টাকাটা লোন করে দেওয়া, তাই না? তো এইভাবেই তো ব্যাংক কাজ করে। এবং আমেরিকার ব্যাংক মানে এবং অন্যান্য লিডিং ইন্ডাস্ট্রির ব্যাংক আরো ভাবে কাজ করে, আরো এক ডিগ্রি উপরে কাজ করে। তো যেভাবে কাজ করে সেটা হলো যে ওরা যে অলমোস্ট যে কোনো পরিমাণ, নট যে কোনো পরিমাণ বাট উইদিন এর লিমিট, যে ওদের যত মূলধন আছে তার মূলধনের হয়তো 10 গুণ বা 20 গুণ লোন দিতে পারবে, এবং ওই মূলধনটা তারা পায় হলো থেকে সেন্ট্রাল ব্যাংক বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। ঠিক আছে? তো এটার জন্য দেখা যায় যে সবগুলা ব্যাংকই কিন্তু ইন এ ওয়ে লাইক ওদের কোলাটারালের তুলনায় একটা মুহূর্তে লোন অনেক বেশি এভাবে কাজ করে। এবং এটার কারণে অনেক সময় দেখা যায় যে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যখন ক্রাশ হয় তখন ব্যাংক রান তৈরি হয়, যে মানুষ ব্যাংক থেকে টাকা তুলে ফেলবে, কারণ ব্যাংক টাকা ফেরত দিতে পারবে না, কারণ তারা ওভার লেভারেজ। তো আন্ডার কোলাটারালাইজ বলে ওটাকে, যে ওদের যথাযথ কোলাটারাল হলো বন্ধক আর কি, যেটা বাংলায় বলে। তো ওটার যথাযথ বন্ধক নাই আর কি ওই টাকার বিপরীতে। তো বেসিক্যালি তো লেন্ডিং বরোয়িং হলো যে ডিফাইয়ের অন্যতম প্রধান একটা ফিচার। আরেকটা যে ফিচার সেটা হচ্ছে অটোমেটেড মার্কেট মেকিং। তো এটা অ্যাকচুয়ালি একটু জটিল এক্সপ্লেন করা, বাট এটা হলো বেসিক্যালি ট্রেডিং। যে আমরা যেরকম জানি যে স্টক এক্সচেঞ্জ, বেসিক্যালি একটা স্টক এক্সচেঞ্জ তৈরি করে ফেলা যায় এখন ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের মাধ্যমে। তো সেটা কিভাবে? সেটা হলো যে আসলে একটা ট্রেডিং বা স্টক ট্রেডিং আসলে কি? স্টক ট্রেডিং হলো যে আমার একটা বাইং পার্টি আছে আর একটা হলো সেলিং পার্টি আছে। ঠিক আছে? একজন কিনতে চায় স্টক আর একজন স্টক বিক্রি করতে চায়। তো স্টক মার্কেট যেটা করে যে ওই মার্কেট ক্রিয়েট করে, যে ওখানে দুইজনকে একই প্ল্যাটফর্মের আন্ডারে নিয়ে আসে। তো ওটার মেইন সমস্যাটা যেটা সেটা হলো যে মানুষজনের দুই পার্টির তো একমত হতে হবে যে কোন প্রাইসে সেল করবে এবং কোন প্রাইসে বাই করবে। তো ওইটার জন্য নর্মাল ট্রেডিশনাল ফাইন্যান্সে যেটা করে যে অনেক বড় বড় হেজ ফান্ড আছে এবং অনেক বড় বড় মার্কেট মেকার আছে যারা লিকুইডিটি প্রোভাইড করে ওখানে। তো ওরা যেটা করে ওটা হলো যে অল্প একটু যদি ডিফারেন্স থাকে বাইং এবং সেলিং প্রাইস, ওটাকে বলে স্প্রেড। তো ওই স্প্রেডটা তারা নিয়ে তারা হয়তো একটা স্টক সেল করে, এবং ওরা এবং অথবা স্টক বাই করে আরেকজনকে দেয়, এরকম আর কি একটা ব্যাপার। তো অবভিয়াসলি মানে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সে যেটা করা হয় সেটা হলো যে একটা পুল তৈরি করা হয়, পুলের মধ্যে লোকজন টাকা দেয়। মনে করো যে একটা সিম্পল পুল বলা যায় যে বিটকয়েন আর ইথেরিয়াম তো সবাই চিনে, তো বিটকয়েন আর ইথেরিয়ামের পুল। তো ওখানে যেটা করবে যে একজন যে মার্কেট মেক করতে যাবে সে ওই পুলের মধ্যে টাকা দিবে কিছু সমান পরিমাণ ইথেরিয়াম, সমান পরিমাণ বিটকয়েন। সো বিটকয়েনের সমান পরিমাণ ইথেরিয়াম, অনেক বেশি ইথেরিয়াম, বাট লাইক বেসিক্যালি একটা বিটকয়েন দিবে মনে করেন, যে হলো তার বিপরীতে 20টা ইথেরিয়াম দিবে অথবা 15টা ইথেরিয়াম দিবে, এরকম। তো ওটা দিয়ে পুল তৈরি করার পরে তখন যেটা হলো যে তখন আমি যদি একটা বিটকয়েন কিনতে চাই আমার ইথেরিয়ামের বদলে, আমি ওই পুলে কিছু ইথেরিয়াম দিতে পারি, দিয়ে বিটকয়েনটা নিয়ে নিতে পারি। তো এরকম আর কি। তো ওই পুলটা তৈরি করা এটা ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের আরেকটা কাজ। তো তার আরেকটা কাজ সেটা হলো যে স্টেকিং। সো ইনভেস্টররা হলো স্টেক করতে পারে, তারা হলো তাদের স্টেকিং বলতে বেসিক্যালি অনেকটা হলো যে তাদের মনে করো যে একটা স্টক, একটা কোম্পানির একটা আছে, টোকেন আছে, সো তাদের একটা ক্রিপ্টোকারেন্সি আছে। ওই ক্রিপ্টোকারেন্সিটা তারা জমা দিতে পারে, এবং জমা দেওয়ার ফলে তারা কি তো ওই টাকাটা তখন বিক্রি করতে পারবে না। তো তার বিপরীতে যেটা করে যে কোম্পানিগুলা তখন, অথবা কোম্পানি বলতে প্রোটোকল গুলা, তখন তারা যে লাভ করে তাদের প্রোটোকল চালানোর সময় সেই টাকাগুলা সবকিছুই ওই স্টেকিং পার্টিকে দিয়ে দেয়। তো তার ফলে যেটা হয় যে ওটার মেইন কারণ হলো যে টোকেনের প্রাইসটাকে বাড়ানো, কারণ অবভিয়াসলি টোকেনটা যখন হলো জমা থাকে তখন তো বেসিক্যালি একটা যখন কেউ কিনতে চায় তখন তো পায় না ওই টোকেনটা কিনতে। তো ফলে একটা হলো ওখানে তখন একটা সাপ্লাই যেহেতু কম, তখন একটা হায়ার ডিমান্ডের কারণে একটা প্রেসার তৈরি হয়, এবং ক্লাসিক ইকোনমিক্স সাপ্লাই এন্ড ডিমান্ড, তো ওটার কারণে টোকেনের প্রাইসটা বেড়ে যায়। এবং যারা স্টেক করে তো ওই স্টেকের কারণে তারা হলো তখন স্টেকিং এর কারণে তারা বেশ কিছু রিটার্ন পায় ওইখান থেকে। তো ওটা হলো থার্ড ইউজ। ফোর্থ ইউজ যেটা অ্যাকচুয়ালি মানে রেগুলেটরিলি কোনো ক্লারিটি নাই, এবং ওটা নিয়ে বেশ কিছু লাইক মানে অনেকটা এসইসি, ইউএস এর এসইসি এবং মানে বিভিন্ন ক্রিপ্টো কোম্পানির মধ্যে একটা অনেকটা
মানে বলা যায় যে লিগ্যাল ব্যাটল চলছে, সেটা হচ্ছে টোকেনাইজ সিকিউরিটি, যে হলো স্টক এবং বিভিন্ন যে আরো কমোডিটি আছে যেটা নর্মাল মার্কেটে ট্রেডিশনালে সেল করে, ওটাকে কিভাবে কিভাবে টোকেনাইজ করা যায়। তো এটা যেভাবে করা যায় সেটা হচ্ছে কেউ যদি 100টা অ্যাপল স্টক কিনে ওটার বিপরীতে একটা 100টা অ্যাপল স্টকের টোকেন ইস্যু করে, তো এটা তো তখন ক্রিপ্টো দিয়ে কিনতে পারা যায়। তো বাট ওটা অবভিয়াসলি একটা ডেরিভেটিভ, তো এবং ডেরিভেটিভের জন্য ইউএস এর ল খুবই স্ট্রিক্ট, তো এটা এখনো কেউ প্রবাবলি লিগালি সলভ করতে পারে নাই, বাট এটা যদি সলভ করে তাহলে এটা ম্যাসিভলি লাইক ওপেন করে দিবে মার্কেট ব্যারিয়ার, যে হলো সারা দুনিয়ার লোকজন তখন হলো ইউএস স্টক সহজে কিনতে পারবে বা বিক্রি করতে পারবে। তো এগুলো হলো ডিফাই এর মেইন রিটার্ন জেনারেটিং ওয়ে বা প্রোটোকল যেগুলো তৈরি করা যায় ডিফাই দিয়ে, ইফ দ্যাট মেক সেন্স। এবং এটা যেটা বলছিলাম যে ডিফাই গত 1 বছরে খুবই একটা এক্সপ্লোসিভ গ্রোথ পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। 1 বছরে প্রায়, এটা হলো আমার মে মাসে আমি যখন হলো মাত্র কোম্পানি শুরু করতে যাচ্ছিলাম, স্লাইড বানাচ্ছিলাম, তখনকার স্ট্যাট। তো তখন হলো যে $1 বিলিয়ন থেকে $86 বিলিয়ন টোটাল ভ্যালু এই বিভিন্ন প্রোটোকলে লক করা ছিল। এবং এই মুহূর্তে আমি এই জাস্ট এই প্রেজেন্টেশনের আগে একটা স্ক্রিনশট নিলাম। সো এখন টিভিএল হলো $235 বিলিয়ন। তো গত বেসিক্যালি মে থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত বেসিক্যালি 4 মাসে প্রায় হলো $150 বিলিয়ন মতো ইনক্রিজ করছে পুরা মার্কেটটা। সো ইটস এন এক্সপ্লোসিভলি গ্রোয়িং মার্কেট and it's moving very fast. So yeah, anyway, like, so does anybody have any other question? I'll pause for a second. Even moderator or anyone, if you guys have any question. আমি এই মুহূর্তে চ্যাটে দেখতে পাচ্ছি না কোনো প্রশ্ন, কিন্তু আমি একটা কারণে ওকে, সাউন্ডস গুড। আচ্ছা, তো আমি বরং একটা প্রশ্ন করি সবার পক্ষ থেকেই, যে যেটা হচ্ছে যে যদিও ইউএস স্টক আসলে কেনার ক্ষেত্রে বা পার্টিকুলারলি সিএফডি ট্রেডিং আমেরিকায় হাইলি রেগুলেটেড, মানে যেটা হচ্ছে যে শুধুমাত্র যে কি বলে এটাকে, যাদের ওই নলেজ আছে এবং ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং যারা বেসিক্যালি এটা মানে সিএফডি ট্রেডিং করার যাদের রাইট আছে তারাই শুধুমাত্র ইউএসএ তে করতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়ালরা তারা সিএফডি ট্রেডিং করতে পারে না। তো এমনিতে ইউএস এর বাহিরে আসলে প্রচুর সিএফডি ট্রেডিং হয়, যে ইউকে তে হেভিলি সিএফডি ট্রেডিং চলে। তো আমার প্রশ্নটা আসলে ওখানেই যে ইভেন ইউকে থেকে আমরা আসলে খুব এখন এটা খুব বুমিং ইন্ডাস্ট্রি ইউকেতে, যে ছোট ছোট স্টক কেনা, যেটা যে ইটরো তো আসলে প্রচন্ড জনপ্রিয় অলরেডি করে দিয়েছে, এবং তার পরবর্তীতে দেখা গিয়েছে যে আমরা এখানে টিউবে জাস্ট জার্নি করতে থাকলে তখন প্রচুর এই ধরনের কোম্পানি আমরা দেখতে পাই, যে কোম্পানিগুলো ছোট ছোট স্টক এবং আমেরিকান স্টক গুলোকে তারা এখানে অ্যাভেলেবল করছে। তো এই যে কোম্পানিগুলো তারা আমেরিকান স্টক গুলোকে অ্যাভেলেবল করছে, এইটাকে এখনো এটা so-called ট্রেডিশনাল মেথডে তারা অ্যাভেলেবল করছে, যে লাইক দে আর বাইং ইট এন্ড দেন তারা ওইটাকে ধরে রাখছে এবং ধরে রেখে দেন দে আর মেকিং ইট অ্যাভেলেবল পার্শিয়ালি যারা মানে নরমালি যেটা করছে যে ওরা হলো লিকুইডিটি প্রোভাইড করছে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, করে তারপরে লিকুইডিটি প্রোভাইড এনে তারপরে তারা এখানে সেটাকে অ্যাভেলেবল করছে। তো আমার কোশ্চেনটা ছিল যে ডিফাই দিয়ে এই যে এই ইন্ডাস্ট্রিটাকে, যে যেমন আমি একটা বড় স্টক কিনতে চাচ্ছি না, বা ওরা এখন এখানে বলা হচ্ছে কমিশন ফ্রি, যে লাইক আমি টেসলা স্টক কিনবো, তো আমাদের এখানে 14 পাউন্ড কমিশন লাগবে যে আমি যদি একটা টেসলা স্টক কিনি। কিন্তু দেখা যাচ্ছে যে এই ছোট কোম্পানিগুলো তারা বলছে, এই কোম্পানিগুলো তারা ছোট ছোট ইনভেস্টরদের জন্য এটাকে অ্যাভেলেবল করে দিয়েছে, যে ঠিক আছে আমি পার্শিয়াল স্টক কিনবো, লাইক $50, হ্যাঁ ফ্র্যাকশনাল স্টক যেটাকে বলা হচ্ছে, যে আমি $50 কিনবো, এবং তারা ওইটাকে অ্যাভেলেবল করেছে। যেমন trading.io একটা ফ্রি ট্রেডিং বা ফ্রি ট্রেড, ওরা আর কি রবিনহুডের মডেলটাকে কপি করছে আর কি ইউএস এর। রবিনহুড আসলে মানে রবিনহুড যখন জনপ্রিয় হয়েছে তারও অনেক আগে কিন্তু এখানে ইটরো অনেক জনপ্রিয় ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কিন্তু ইউকে মার্কেট জানি না, ওরা ইউএসএ তে ঢুকতে পারেনি, এবং ওরা ভেরি রিসেন্টলি ইউএসএ তে ঢুকেছে, এবং ঢোকার পরও ওখানে আসলে মেইনলি ওরা ইনস্টিটিউশনাল যে ক্লায়েন্ট আছে তাদের থ্রুতে আসলে অপারেট করতে পারে। ইটস এ ডিফারেন্ট মডেল, আমরা ওইটা অন্য আরেক দিনের জন্য আলোচনাটা থাকুক। কিন্তু যেটা আমার কোশ্চেনটা ছিল যে আমরা যদি ডিফাই দিয়ে এই মডেলটাকে আনার চেষ্টা করা হয়, তাহলে সে বিষয়ে আপনার মতামত কি, যে এটাকে আসলে কিভাবে ডিফাই দিয়ে আনা যায়, বা এটার হ্যাঁ আমি কি হবে?
রাইট সো আমার মনে হয় আমাদের অডিয়েন্সের জন্য একটু এক্সপ্লেন করা দরকার সিএফডি আসলে কি। সো আমি হ্যাঁ শিওর প্লিজ। সিএফডিটা একটু এক্সপ্লেন করি। তো সিএফডি হলো, এটার পুরো নাম হলো কন্ট্রাক্ট ফর ডিফারেন্স। সো এটা হলো একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। তো এটা হলো অ্যাকচুয়ালি একটা মানে স্টকের যেরকম, মানে স্টক তো হলো যে স্টক মানে কি, স্টক মানে হলো একটা কোম্পানির একটা ফ্র্যাকশনাল ওনারশিপ। যে একটা কোম্পানির 1 মিলিয়ন যদি শেয়ার থাকে, তো তাহলে আমি একটা স্টক কিনলে আমি কোম্পানির 1 মিলিয়ন ওনারশিপ পাই, যেটা হলো স্টক। তারপরে ওই স্টকের উপর ভিত্তি করে যেটা হলো আরো অনেক ধরনের ডেরিভেটিভ প্রোডাক্ট তৈরি করা হয়, যেরকম ফিউচার্স। যে ফিউচার হলো যে অপশন, অপশন মানে কি, যে অপশন হলো আমাকে একটা অপশনালিটি দিবে যে আমি ফিউচারে এই প্রাইসে কিনতে পারবো। তো বেশি প্রাইস লক করে রাখার মতো একটা ব্যাপার, অথবা এই প্রাইসে সেল করতে পারবো। সো বাই, ওটাকে বলে কল এন্ড পুট অপশন। এবং এনিওয়ে লাইক, বাট সিএফডি হলো যে আরেকটা কন্ট্রাক্ট। সো ওই কন্ট্রাক্টটা হলো যে বলে যে যখন প্রাইসটা যখন মানে কারেন্ট প্রাইস থেকে মুভ করবে, মনে করো যে টেসলা শেয়ার, তো টেসলা শেয়ারের এখনকার দাম লেটস সে $500 ইচ শেয়ার। তো তারপরে যখন ওইটা যখন মুভ করে ইদার যখন লাইক মানে ওটা থেকে ইনক্রিজ করবে 700 হয়ে যাবে বা কমে যাবে, তখন বেসিক্যালি বায়ারকে ওই সেলারকে ওই ডিফারেন্সটা পে করতে হবে। And CFD, I believe in the US is like illegal right now. So probably we cannot, yeah, probably at least for ঠিক ইলিগাল non-traditional. না আসলে, হ্যাঁ, ইনস্টিটিউশনাল institutional, ক্লায়েন্টস হ্যাঁ, যারা তারা right, they can do it, বাট right, exactly. রিটেলরা করতে পারবে না আর কি। হ্যাঁ, Exactly. So basically not illegal, I should say illegal for retail market, basically. রিটেল মার্কেটস হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ। সো বেসিক্যালি রিটেল মার্কেটের ডেফিনেশন হলো যে কারো যদি সম্পদের পরিমাণ $1 মিলিয়ন কম হয়, অথবা কেউ যদি প্রতি বছর 200 কে কম মানি মেক করে, তাহলে তারা হলো রিটেল। সো বেসিক্যালি মোস্ট অফ দ্য পিপল বেসিক্যালি। সো so yeah, so like basically that's the big challenge. I don't think like by just slapping DeFi we can get over the regulation on that. But for global market, a lot of people are trying to do it. Like a lot of people are trying to do even like synthetic stock, which is very interesting and in my opinion very dangerous, karon that's basically a gambling market for stock price. So they're doing it in crypto. So that's why like I think this is heavily debated and heavily like legally battled. Like I know multiple people like who got sued by the US SEC and all of that for that kind of things. So that's kind of my initial response, is that like probably tokenized stock ওটা যদি 1-to-1 ব্যাকিং থাকে, আমার কাছে মনে হয় যে ইউএস রেগুলেটররা হয়তো ওটাকে রিটেল মার্কেটে বাই এন্ড সেল করতে দিবে, ইউএসএ অ্যাট লিস্ট। তা না হলে প্রবলি দিবে না। বাট সিএফডি এবং অন্যান্য ডেরিভেটিভ গুলো প্রবলি ডিপেন্ডিং অন দ্য মার্কেট, প্রবলি ইউএস এর বাইরে হয়তো কেনা বেচা করা যেতে পারে। That's again not a legal opinion, just my thought, like based on my current understanding. Thank you. Okay, so anyway, so like let's move to the benefits of DeFi. তো এটা তো বললাম যে এটা দিয়ে এরকম ভাবে ডিস্ট্রিবিউটেড ভাবে এই জিনিসগুলো তৈরি করা যায়, এবং দ্য বেনিফিট হলো যে একটা হলো যে এটা পারমিশনলেস, যে কারো এখানে টাকা লেন্ড করতে বা টাকা বড় করতে কারো পারমিশন নেওয়া লাগবে না, যে গিয়ে হলো ব্যাংকের মানে ইভেন স্মলার থিংস রাইট, লাইক ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াইতে হবে না ইনফ্যাক্ট, লাইক অথবা কোনো কিছু ভেরিফাই করতে হবে না। এবং সো ওটার ফলে যেটা হচ্ছে সেটা হলো যে ওটা অনেক মার্কেট ওপেন করছে। সেকেন্ড হলো ট্রান্সপারেন্সি। সো এটা অনেকটা ট্রান্সপারেন্ট একটা সিস্টেম, কারণ যে কেউ ব্লকচেইনে গিয়ে দেখতে পারবে যে ব্যাংকে যখন আমরা টাকা দেই, আমরা তো জানি না ওই টাকা দিয়ে ব্যাংক আসলে কি করছে, তাই না? তো ব্যাংক ওই টাকা দিয়ে ইচ্ছা করলে ওই টাকা নিয়ে চলেও যেতে পারে। তো ব্লকচেইন যেটা ইনশিওর করে সেটা হচ্ছে ব্লকচেইন তো পাবলিক লেজার, তো ওখানে গিয়ে অ্যাকচুয়ালি দেখা যায় যে আমাদের কোম্পানিতে ফর এক্সাম্পল কেউ যদি টাকা দেয়, তাহলে তারা দেখতে পারবে যে অ্যাকচুয়ালি ব্লকচেইনে গিয়ে দেখতে পারবে যে ওই টাকাটা কোথায় ইনভেস্ট করা হচ্ছে। থার্ড হলো প্রোগ্রামেবিলিটি, এটা প্রোগ্রামেবল মানি, সো দ্যাটস হোয়াই ইটস কল্ড লেগো ব্লক, রাইট? যে লেগো ব্লকের মতো এটাকে প্রোগ্রাম করা যায়। তারপর হলো ইন্টারপোলেবিলিটি, যেটা বলছিলাম যে একটার সঙ্গে আরেকটাকে জোড়া লাগিয়ে কম্পোজেবিলিটি বা ইন্টারপোলেবিলিটি, সো একটার সঙ্গে আরেকটা জোড়া লাগিয়ে অনেক বড় কমপ্লেক্স সিস্টেম তৈরি করা যায়। আর একটা হলো সেলফ কাস্টডি। তো কাস্টডি একটু কমপ্লেক্স প্রবলেম টু এক্সপ্লেইন, বাট কাস্টডি বলতে মানে অনেকটা বলা যায় যে কাউকে একটা থার্ড পার্টিকে ট্রাস্ট করে তার কাছে টাকাটা দিয়ে তার মানে তাকে লিগালি বিলিভ করা হবে যে ও টাকাটা মেরে দিবে না আর কি। তো ওই ক্রিপ্টোতে ওটা দরকার হয় না আর কি। এবং লাস্ট থিং হলো ইমিউটেবিলিটি। তো এবং যেহেতু মানে এটা ব্লকচেইনে, ওটাকে আসলে চেঞ্জ করা যাবে না unless like some operation happens basically. So সবগুলা প্রপার্টির কারণে যেটা করা যায় সেটা হলো যে এখন ইথেরিয়াম ব্লকচেইন হলো
সবচেয়ে মানে লিডিং এবং এই টেকনোলজির জন্য, যেটা হলো যে ইথেরিয়াম ব্লকচেনে অ্যাকচুয়ালি কম্পিউটার প্রোগ্রাম লেখা যায়। তো এটাকে বলা হয় যে হলো স্মার্ট কন্ট্রাক্ট। Yeah, so I think Abir directly questioned me, the infrastructure and server DeFi will run on, who will own them? Own big tech companies control a bigger share of that infrastructure? Great question. I will answer that. So as I was saying, I think this is related. So the first thing হলো যে ইথেরিয়াম ব্লকচেনে যেটা করা হয় যে সেটা হলো যে ওই নোডগুলোর মধ্যে এই কোডগুলো রান করা হয়, এবং ওই কোডগুলো হলো আমাদের মতো প্রোগ্রামাররা কোডটা লিখে, এবং এই কোডের উপর ডিপেন্ড করে ওই পুরো জিনিসটা চলে। এবং এগেন ওটা খুবই ট্রান্সপারেন্টলি, পারমিশনলেসলি এবং লাইক ট্রাস্টলেস ভাবে কাজ করে। তো বেসিক্যালি basically like program, what does that actually mean? Akhtar, can you explain that question? I'll get to it. So what do you want to know more about programmability? Anyway, so like just to explain more on that, basically Ethereum blockchain এ স্মার্ট কন্ট্রাক্ট লেখা যায়। তো স্মার্ট কন্ট্রাক্ট হলো যে একটা পিস অফ কোড, যে কোডটা ওই ব্লকচেনের মধ্যে রান হয়। তো বেসিক্যালি তার ফলে ওই পুরো ব্যাংকিং সিস্টেম বা লেন্ডিং সিস্টেমটা বেসিক্যালি ওই ব্লকচেনের মধ্যে ওই কোডের মাধ্যমে চলতে পারে। তো একটা খুবই সিম্পল এক্সাম্পল দেই। মনে করি যে হলো আমরা একটা থার্ড পার্টি কাস্টোডিয়ান তৈরি করতে চাই, যে কাস্টোডিটা এরকম হবে যে আগামী বছর জানুয়ারিতে ও হলো আমাকে, অথবা প্রতি বছরের জানুয়ারিতে সে আমাকে $10,000 করে দিবে। ঠিক আছে? তো এই সিস্টেমটা লেখার জন্য প্রিভিয়াসলি যেটা করতো, যে লোকজন একটা ট্রাস্ট ফান্ড তৈরি করতো, তারপরে ট্রাস্ট কোম্পানি তৈরি করে ওই ট্রাস্ট কোম্পানিতে নেক্সট 10 বছরের জন্য $100,000 দিত। তো ওইটা প্রতি বছর ওখান থেকে $10,000 করে ডিসবার্স করতো, এবং ওখানে লিগালি বাউন্ড মানে কন্ট্রাক্ট লেখা থাকতো। তো এখন যেটা করা যায় সেটা হলো যে এখন স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে ব্লকচেনে আমরা জাস্ট লিখতে পারি যে যদি হলো টাইম স্ট্যাম্প গ্রেটার দেন জানুয়ারি নেক্সট ইয়ার $10,000 আনলক হয়ে যাবে, তখন আমি $10,000 নিয়ে আসতে পারবো। তো এটা হলো খুবই একটা সিম্পল এক্সাম্পল এসক্রো, যে কিভাবে স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে এসক্রো তৈরি করা যায়। তো এখন যদি আমরা চিন্তা করি ব্যাংকিং এর মতো কমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার, তো ওটাও তৈরি করা যায়, এবং ওটাই লোকজন এখন তৈরি করছে। এবং বেশ কিছু প্রোটোকল আছে যেরকম কম্পাউন্ড, আভে, এরকম প্রোটোকল গুলা দিয়ে এখন লেন্ডিং বরোয়িং চালাচ্ছে। তখন আমি অ্যাকচুয়ালি আবিরের কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করি। আবির বলছে যে the infrastructure/servers that DeFi will run on, who will own them? One big tech companies control a big share of that infrastructure. So great question. So the great thing about DeFi is like anybody can run this infrastructure and earn reward. So you can even run like Ethereum node and run that infrastructure. So this is what is exactly happening right now. Actually, like Ethereum has like tens of thousands of nodes and it's run by mostly normal people. And obviously there are miners or big techs that are running it. But the incentive that they have is not big enough. Like they cannot make unbounded money, right? Like they can only make few and people do anything on the blockchain. So basically that's why they are not controlling that infrastructure basically. If that answers your question. Yeah, so like I think Akhtar question করছিল যে হলো protocol redesign or modification, if that's what I mean by programmability. So basically like তো আমরা যখন একটা প্রোটোকলকে কোড করে যখন ছেড়ে দেই, ওটা অ্যাকচুয়ালি মানে তখন আর চেঞ্জ করা যায় না, তাই না? তো জেনারেলি আনলেস ওটার ওই কোডের মধ্যে সিস্টেম রাখা হয় যে এখানে আপগ্রেডেবিলিটি ফাংশন, বাট জেনারেলি লোকজন ওটা ইমিউটেবল, তো ওই কোডগুলো চেঞ্জ করা যায় না, if that answers your question. But you can write a new one, version 2, and then release it, right? Okay, so let me explain at this point if like how exactly the lending works. কারণ lending হলো এই মুহূর্তে সবচেয়ে বড় ইউজ কেস, lending এবং borrowing. So এটা হলো লিউই হার্টসের একটা ইমেজ, তো আমি এটা এক্সপ্লেন করি। তো লেন্ডার যেটা করে, মানে আমি মনে করি যে আমি লেন্ডার, মুনির স্যার হলো বড়োয়ার, ঠিক আছে? তো আমার কাছে মনে করি আমার কাছে $10,000 আছে। তো আমি এখন এই $10,000টা আমি হলো এই ডিফাই লেন্ডিং প্ল্যাটফর্মের স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে এসক্রো করলাম। তো আমি এর আগে তো এক্সপ্লেন করেছি যে স্মার্ট কন্ট্রাক্ট কিভাবে এসক্রো করা যায়, তো ওই কোডের মাধ্যমে এসক্রো করলাম। তো এবং ওই ডিফাই প্ল্যাটফর্ম আমাকে যেটা করে সেটা হচ্ছে আমাকে ইন্টারেস্ট পে করে নিয়মিত। এখন যদি মুনির হাসান স্যার যদি এসে বড় করতে চায়, তো যে মনে করি যে মুনির হাসান স্যারের $10,000 দরকার, তো তাহলে যেটা করবে মুনির হাসান স্যার একটা ক্রিপ্টো অ্যাসেট কোলাটারাল হিসাবে ডিপোজিট করবে, যে আমার কাছে হলো একটা হাফ বিটকয়েন আছে, তো এটা হলো $30,000, তো এটা উনি ডিপোজিট করবে। তো ওই ডিপোজিট করার মাধ্যমে তারপরে উনি তখন একটা ক্রিপ্টো লোন পাবে। এখন মেইন কোয়েশ্চেন হতে পারে যে ওনার কাছে যদি $30,000 বিটকয়েন থাকে উনি কেন ডিপোজিট করবে? তো তার মেইন অ্যান্সার হলো 2। তো একটা হলো যে উনি ওই বিটকয়েন
উনি ওটা সেল করতে চায় না ফর ভেরিয়াস রিজন। একটা হলো যে সেল করলে পরে হয়তো দাম বেড়ে যাবে, কিনতে পারবে না। সেকেন্ড রিজন হলো যে ওটা সেল করলে সাথে সাথে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, তো ওই ট্যাক্সটা উনি দিতে চায় না। সো এই জিনিসটা কিন্তু অনেক বড় বড় লোক, বিলিয়নিয়ার মিলিয়নিয়াররা সবসময় করে আসছে। তারা যেটা করে যে ইভেন লোকজন সবসময় করে, তারা যেটা করে যে তাদের বাড়ি বা তাদের ইয়াট অথবা তাদের ফ্যাক্টরি মর্গেজ রেখে তারপরে তারা লোন নেয়, নিয়ে ওই লোনের উপরে তারা মানে ওটা ডেইলি কনজিউম করে আর কি। তার ফলে যেটা হয় যে ওই ইনকামের উপরে তো তাদেরকে কোনো লাইক ট্যাক্স দিতে হয় না। So that's one way people deal with this, basically like using. So now basically instead of selling your crypto, you can basically collateralize that and get like a normal money like US dollar. And then what you do, say after 1 month, you have to repay the loan with interest. And that interest then goes back to the lender. Like the whole interest basically like goes back to lender, because this is like basically a trustless system. Like basically, and there's almost no cost for running it. Basically the whole money can be sent to the lender. মানে আমাদের যে নরমালি ব্যাংকে যেটা দেখা যায় যে ব্যাংক হয়তো আমাদেরকে বাংলাদেশে দেখা যায় যে ব্যাংক 16%, 17%, 20% ইন্টারেস্ট চার্জ করছে লেন্ড করা লাইক বড় করার জন্য। বাট ওর অপোজিটে আমি যদি টাকা রাখতে চাই তখন দেখা যায় যে ওরা বলবে, we can only give you 6%. So that spread of 10% is from an inefficiency that is caused by the bank. So DeFi is basically like reducing that to zero. That's the ultimate idea, if that makes sense. So I think Kazi Hasib send me question. Actually, if you guys can send those questions to the group, it will be probably better, because like then the moderator can also ask. But anyway, so like Kazi Hasib from NSU, he asked what types of problem fintech industry is facing for Bitcoin, except policy issues like Bangladesh or third world country. Can you explain a little bit? So to be honest, সবচেয়ে বড় প্রবলেম রাইট নাও হলো যে ক্রিপ্টোকারেন্সি সিকিউরিটি কিনা। সিকিউরিটি হলো, ওকে আমি লয়ার না, সো আমি সিকিউরিটি কি ওটা এক্সপ্লেন করতে যাবো না, বাট সিকিউরিটি হলো যে এটা একটা স্টকের মতো অ্যাসেট কিনা, না এটা একটা কারেন্সি। সো ক্রিপ্টোর সমর্থক যারা তারা সবাই বলে যে ক্রিপ্টোকারেন্সি হলো কারেন্সি, সো এটা হলো একটা কমোডিটি। বাট ইউএস গভর্নমেন্টের যে এসইসি তারা বলে যে এটা আসলে সিকিউরিটি। তো এটা নিয়ে এখন মানে একটা খুবই বড় লিগ্যাল ব্যাটল চলছে, এটা হলো রিপল ভার্সেস এসইসি, যেটাতে ওরা ফাইট করার চেষ্টা করছে যে আসলে এটা কি। তো উইল সি, এটা হলো অনেক বড় একটা চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ যেটা বলবো সেটা হলো যে আমরা এখন ফেস করছি সেটা হলো যে ফিয়াট অন র্যাম্প। তো আমরা কিভাবে লোকজনের ব্যাংকের সঙ্গে ডিরেক্টলি কানেক্ট করে এই টাকাটা আনা বা নেওয়া বা দেওয়ার ব্যবস্থা করবো। তো ওটার জন্য আমাদের যেরকম একটা বিশাল লাইসেন্সিং প্রসেসিং এর মধ্যে যেতে হচ্ছে, এই মুহূর্তে আমরা অলরেডি এমএসবি বা মানি সার্ভিসিং বিজনেস হিসাবে অ্যাপ্লাই করছি। আমাদের এএমএল কেওয়াইসি পলিসি সেট করা লাগছে যে আমাদের ইউ হ্যাভ নো ইওর কাস্টমার, এবং তারা যদি বড় অ্যামাউন্ট ট্রান্সফার করে আমাদেরকে ওটা চেক করতে হবে যে ওরা টেরোরিস্ট কিনা বা এই ধরনের জিনিসগুলা। তো এই জিনিসগুলা মানে but only for traditional finance part, কারণ once the money is onboarded we assume that money onboarded through some other like some other valid source যারা ওদেরকে কেওয়াইসি করছে বা এমএল কেওয়াইসি পলিসি দিয়ে কাজ করছে। তো ওই জিনিসগুলো হলো অনেক বড় চ্যালেঞ্জ, যে অনেক ওভারহেড আছে নর্মাল ট্রেডিশনাল ফাইন্যান্স, এবং ট্রেডিশনাল ফাইন্যান্স খুবই রেগুলেটেড, যেটা আমরা ফেস করছি যে I have to pay too much money to my lawyer to figure out যে হলো আসলে কিভাবে এই প্রবলেমগুলো সলভ করা যাবে, বাট আমরা রেগুলেটেড হওয়ার চেষ্টা করছি আর কি। So if that makes sense. Bangladesh, I mean, again, like Bangladesh, I sympathize with Bangladeshi government in the sense যে হলো কি কারণে ক্রিপ্টো ইলিগাল। তার মেইন কারণ হলো যে বাংলাদেশে যেহেতু ক্যাপিটাল কন্ট্রোল আছে, তো ক্রিপ্টো যদি লিগাল করে দেওয়া হয় দেন বাংলাদেশ গভর্নমেন্ট, নো গভর্নমেন্ট ইনফ্যাক্ট, লাইক যেমন চায়না অলরেডি ইলিগাল করেছে বিটকয়েনকে। তার মেইন কারণ হলো যে চায়না গভর্নমেন্টের মতো পাওয়ারফুল গভর্নমেন্টেরও অ্যাকচুয়ালি মানে ক্যাপিটাল আউটফ্লো কন্ট্রোল করার কোনো উপায় নাই। তো বেসিক্যালি মানে ওটা হলো বড় চ্যালেঞ্জ আসলে, যে ক্যাপিটাল আউটফ্লো কিভাবে কন্ট্রোল করা যাবে। বাট আই থিঙ্ক বাংলাদেশ গভর্নমেন্টের এবং অনেক গভর্নমেন্ট চেষ্টা করছে, যেটা হয়তো চেক করা উচিত, সেটা হলো যে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাক কারেন্সি তৈরি করা যায় কিনা, এবং ওটার মাধ্যমে বাংলাদেশের মানে অন্যান্য লোকজনকে ডিফাই বা এই ধরনের অ্যাক্সেস দেওয়া যায় কিনা সেটা চেষ্টা করা উচিত অ্যাটলিস্ট। এবং আমার মনে হয় যে আমাদের ইকোনমি যখন আরেকটু বড় হবে তখন আমরা হয়তো আমাদের ক্যাপিটাল কন্ট্রোল একটু লুজ করতে পারবো, এবং সেই মুহূর্তে তখন মনে হয় যে it will be appropriate for us to like open all of this infrastructure. That's my personal opinion, if that makes sense. Any other questions? I think we're kind of running out of time, but I'm happy to take any other questions.
আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে আর কোনো প্রশ্ন অন্তত আমি এখানে দেখতে পাচ্ছি না। তো তাহলে আমার মনে হয় যে এই সেশন আমাদের কিনোটটা যদি শেষ হয়ে যায় তারপরে আমরা ওপেন কাজী করে জামান, দিতে পারি। হ্যাঁ, হ্যাঁ, আমরা তখন আমাদের আরেকজন সেকেন্ড স্পিকার আছেন, আচ্ছা আমরা আচ্ছা, তখন তার কাছে যাব। সাউন্ডস গুড, সাউন্ডস গুড। সো আমি জাস্ট 2 মিনিট সময় নিয়ে আমি জাস্ট কথা বলবো যে আমরা কি করতে চাচ্ছি। তো আমরা আমরা একটা হলো এই ব্লকচেন ইনফ্রাস্ট্রাকচার এবং ডিফাই ইনফ্রাস্ট্রাকচার উপর আমরা একটা হলো রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট প্রোটোকল তৈরি করতে চাচ্ছি। অনেকটা হলো বলা যায় যে মিউচুয়াল ফান্ড বা ইটিএফ এর মতো একটা অ্যাসেট ক্লাস। সো আমরা যেটা দেখছি যে এই মুহূর্তে ডিফাই এর মাধ্যমে অনেক ইন্টারেস্ট তৈরি করা যায়, মানে 8% 10% এরকম ইন্টারেস্ট মানুষ পেতে পারে, কারণ এখানে কোনো ফ্রিকশন নাই। বাট ওইটা কিভাবে পাওয়া যায় ওটা অধিকাংশ লোকজন জানে না। তো ওটার জন্য আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি ডিফাই এর মাধ্যমে, যেখানে লোকজন ডিরেক্টলি ব্যাংক থেকে টাকা অনবোর্ড করতে পারবে, করে লোকজনকে লেন্ড করতে পারবে এবং ওখান থেকে ইন্টারেস্ট জেনারেট করতে পারবে, অথবা তার একটা পোর্টফোলিও তৈরি করতে পারবে, যে পোর্টফোলিওর মাধ্যমে তারা হয়তো একটা বিটকয়েন ইথেরিয়াম পোর্টফোলিও তৈরি করতে পারবে, ওই পোর্টফোলিওকে স্টেক করতে পারবে, করে ওখান থেকে আরো প্যাসিভ ইন্টারেস্ট জেনারেট করতে পারবে। তো আমরা একটা প্যাসিভ ইন্টারেস্ট অর লাইক প্যাসিভ আর্নিং করতে পারে এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছি। তো এটা হলো লং স্টোরি শর্ট। So this is kind of our team right now. Actually, we have 4 more people. That this is an old slide, but we have a lot of somewhat familiar faces. Hopefully, like Adib, Mahi, both are Math Olympiad, went to MIT. Like Nadim was at Buet, like he was at Google Poland. He just quit his job, so he's actually coming back to Bangladesh because we also have a small team in Bangladesh. So he's going to lead the Bangladesh team starting from next month. So that's how we are developing. In Bangladesh, we hired like 3 people at this point এবং কিছু কন্ট্রাক্টর, বাট আমরা হয়তো বাংলাদেশে বেশ বড় ফুটপ্রিন্ট থাকবে। সো এবং আমরা জাস্ট হলো $1.8 million রেজ করেছি, some of the very key investors in Silicon Valley. So this is kind of our investor list. But yeah, so that's kind of on my side. I will stop sharing, like, and if anybody has any questions, I'm happy to take. ধন্যবাদ। আমরা আসলে ডিফাই সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে জানতে পেরেছি, এবং একই সাথে আমি যেটা দেখতে পাচ্ছি যে একজন যিনি সরাসরি ফান্ড রেইজ করেছেন এবং সরাসরি ডিফাই এর সাথে জড়িত, তার কাছ থেকে ডিফাই নিয়ে কাজ করছেন, তার কাছ থেকে শুনতে পারাটা এটা আসলে আমাদের জন্য সৌভাগ্য। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তারিক আদনান মুনের কাছে আমি অনুরোধ করব যে আপনারা প্রশ্নগুলো লিখতে থাকবেন, এবং আমরা এই মুহূর্তে চলে যেতে চাচ্ছি আমাদের আজকের আরেকজন আমাদের যে বক্তা রয়েছেন, আমাদের সাথে আজকে আছেন হচ্ছে স্বনামধন্য প্রযুক্তিবিদ কাজী জামান। তিনি তার পরিচয় আমি শুরুতেই আপনাদেরকে দিয়েছি, এবং আমি অনুরোধ করব কাজী জামান ভাইকে একটু আমাদের সাথে তার এই বিষয়ে, ডিফাই বিষয় এবং ব্লকচেইন বিষয়ে মতামত যদি আমাদের সাথে শেয়ার করতেন। অবশ্যই, অনেক ধন্যবাদ নিয়াজ ভাই, and excellent presentation, Tariq. It's really very exciting to hear some young Bangladeshi Americans doing some breakthrough work, especially in the blockchain area. So congratulations and best wishes. Hopefully we can discuss about what are your stuff as you evolve and grow, inshallah, in the future. So আমি কোনো প্রেজেন্টেশন তৈরি করিনি, but I would like to organize the thought যে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, because a lot of the audience are Bangladeshi student, Bangladeshi practicing engineer and whatnot. আমরা আজকে যেটা ডিফাই নিয়ে কথা বলছি, একটুখানি আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দিই আর টু সিম্পলিফাই করার জন্য, যে আসলে আমরা সব কাজই ধরেন কম্পিউটারে, ইন্টারনেটে, what are we doing? We basically are trying to digitally transform our real life activities. হ্যাঁ, এটা উদাহরণটা যদি দেই, যে মনে করেন অ্যামাজনে যে বা আমরা বাংলাদেশের দারাজে যে কি করি, আমরা অনলাইন ই কমার্সের কোনো একটা জিনিস কিনি, হ্যাঁ, মানে যেটা আমরা দোকানে যে ফিজিক্যালি কিনতাম ওইটাই আমরা ইলেকট্রনিকলি করি। এখন due to the internet, what we are doing is আমরা আমাদের এই রিয়েল লাইফ বেচা কেনার, একটা জিনিস কেনার বিজনেস প্রসেসটাকে আমরা ডিজিটালাইজ করেছি বা ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে।
এখন similarly, blockchain is an innovative concept that has come about in the last আমি বলবো 15 2005 15-16 বছরের মধ্যে, এবং the whole concept around this is, you know, early on যখন বিটকয়েনটা বেরিয়েছিল, it's a financial instrument, আর বিটকয়েন was the যেটা ক্রিপ্টোকারেন্সি হিসাবে এসেছে, আসার পরে what it was trying to resolve was একটা ডিজিটাল একটা এলিমেন্ট দিয়ে যেটার কিনা একটা এস্টাবলিশ ভ্যালু থাকা। এখন সিমিলারলি যেহেতু এটা একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মতো বা ফাইন্যান্সিয়াল একটা এলিমেন্টের মতো, ওয়ান অফ দ্য ফার্স্ট এরিয়া দ্যাট উই আর অল ট্রাইং টু সলভ ইজ, অর দিস হোল ডিফাই বা decentralized finance is the financial applications, হ্যাঁ, যেটা কিনা একটুখানি আগে বলা হলো। এখন আই থিঙ্ক তারিক ভেরি ওয়েল অর্গানাইজ করেছিল যে হোয়াট আর দ্য কিছু চ্যালেঞ্জেস আছে আমাদের কারেন্টলি যে ইকোসিস্টেমে, মানে আমাদের টিপিক্যালি ধরেন একটু আগে যে বললো যে বাংলাদেশে যখন আমরা কোনো লোন নিতে যাই তখন একটা কোলাটারালের জন্য চাই, হ্যাঁ, এগুলো কিন্তু এক একটা বিজনেস প্রসেস, মানে প্রতিটা ব্যাংকে there are certain business process that তারা একটা সেট আপ করে থাকে, যে একটা বাড়ির মর্গেজ নিতে হলে এত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে, এগুলো আবার গভর্নমেন্ট সরকার রেগুলেট করে। ইভেন আমেরিকাতেও ধরেন ক্রেডিট কার্ডে কতটুকু ম্যাক্সিমাম চার্জ করা যেতে পারে, এগুলি আবার রেগুলেট করা হয়। তারপর আপনার ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে বা সেভিংস অ্যাকাউন্টে কতটুকু ইন্টারেস্ট দিতে পারে, দিস আর অল দ্য থিংস দ্যাট বেসিক্যালি গোজ ইন দ্য ব্যাক এন্ড সাইডে, এই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ব্যাক এন্ড সাইডে। এটাতে যদি একটা প্যাটার্ন দেখি সেটা হলো সবসময় একটা সেন্ট্রালাইজ কন্ট্রোল, মানে ব্যাংকগুলিকে রেগুলেট করার জন্য এখানে আমেরিকা যেটা বলে ফেডারেল রিজার্ভ ব্যাংক আছে, বাংলাদেশে আবার সব ব্যাংকগুলিকে রেগুলেট করার জন্য একটা বাংলাদেশ ব্যাংক আছে। সো এই জিনিসটার কিছু ইনএফিসিয়েন্সি, যেটা কিন্তু একটু আগে তারিক বললো যে আমরা যদি একটা লোন নিতে যাই তখন আমাদেরকে হয়তো 14% 16% দিতে হচ্ছে, বাট আমরা যদি আমাদের টাকা রাখি তখন আমাদেরকে 6% দিচ্ছে। এই যে 8-10% যে গ্যাপটা, যে ইনএফিসিয়েন্সিটা, দিস ইজ সামথিং দ্যাট খুবই ইম্পর্টেন্ট আমাদেরকে বুঝা। এখন আমরা যখন বাংলাদেশে এক নম্বর অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, যদি আমি কলেজে যেটা থাকি, why should I be interested in learning or picking up on blockchain, but understanding cryptocurrency or understanding DeFi? আমার কথা হলো যে as an individual, always think about what are the technologies that are going to have significant impact on in our industry. So আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি যে I got into US in 86. আমি 87 থেকে I was working as a application programmer at a patent and trademark office. In the first 6 months I figured out how to automate my job. হ্যাঁ, তো ওটা করার পরে তো আমার কাছে কিছু এক্সট্রা হাতের সময় থাকতো, আমি তখন মেইন ফ্রেমে কাজ করতাম। সো আই বেসিক্যালি কুইকলি ফিগার্ড আউট দ্যাট দেয়ার ওয়্যার দিস স্মল personal computers like Apple computers out there. So I used to help our clients, and as part of helping them out, I picked up that এটার একটা certain benefit আছে. So one of the example is যে তখন আমি দেখতাম যে আমি যখন মেইন ফ্রেমে কাজ করতাম, আমি কোড লেখার পরে I had to submit the code and wait for the operators to say or submit operators to run my code. ওটার সাথে সাথে করতো না, ওদের একটা সার্টেন টাইম ছিল, ওটার পরে করতো। So that looked to me like an inefficiency. হ্যাঁ, সো ওটার জন্য না আমার ইন্টারেস্ট very quickly went to the personal computers outright. এক নম্বর। 2 নম্বরটা হলো যে আমি যখন ওটাতে দেখলাম, অল অফ এ সাডেন দেখি যে এত বড় এসে কম্পিউটেশনাল ক্যাপাবিলিটিটা এটা ছোট জিনিসে চলে আসছে। আর আমি তখন 86-এ গেছি, আই ডোন্ট নো আপনারা তখন বিমানে চড়তেন কিনা, সাম অফ আস আই এম শিওর মুনির ভাই চড়তেন। একটা টার্ম ছিল যে ছোট হয়ে আসছে পৃথিবী ওয়াজ দ্য টার্ম, হ্যাঁ, ফর বাংলাদেশের বিমানের ট্যাগলাইন। সো ইন রিয়ালিটি আমি দেখলাম যে কম্পিউটেশনাল জিনিসটাও কিন্তু ছোট হয়ে আসছে। হ্যাঁ, সো সিমিলারলি আমি বলবো যে আই থিঙ্ক blockchain is one of those significant innovations of this 21st century, and it is absolutely going to it is disrupting the ecosystem in the developed nations. Amra Bangladeshe for now যেসব রেগুলেশন গুলি করা হয়েছে, I think এগুলি করা হয়েছে যেহেতু আমরা এইসব টেকনোলজিগুলি বুঝি না, সেটার জন্য এক নম্বর। তাই বলে যে ব্লকচেন যে একেবারে আমি বলবো যে এটার কোনো
নেগেটিভ সাইড একেবারে যে নাই তা না, একটা এরিয়া যেটা আমার কাছে মনে হয় অ্যাজ এ টেকনোলজিস্ট, যে অ্যাজ পার্ট অফ দ্য ইমিউটেবিলিটি অফ বিটকয়েন, ফর এক্সাম্পল ক্রিপ্টোকারেন্সিতে অর এনি ব্লকচেন, এখানে একটা পাওয়ার রিকোয়ারমেন্ট আছে। মানে এই জিনিসটা আমার কাছে মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য এলিমেন্ট দ্যাট ইজ গোয়িং টু have an impact in getting it adopted across the board. হ্যাঁ, এক নম্বর, it is something similar to ধরেন যখন ইন্টারনেট কিন্তু 1995-এ আবিষ্কৃত হয়নি, ইন্টারনেট কিন্তু আগে আবিষ্কৃত হয়েছিল, বাট আনফরচুনেটলি it was not easy for people to develop stuff. হ্যাঁ, মানে until an HTML ব্রাউজারটা যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত না, it was a dark world, meaning we had to live within Gopher, Telnet ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সো অনেকটা ব্লকচেন আমার কাছে মনে হয় যে আর্লি অন, এখন না আমি বলবো এখন তো 21, আমি বলবো আপ টু 2015 2016 until Ethereum came about, there was no platform to develop. You basically have to hack it. হ্যাঁ, আর আমরা যদি আরেকটুখানি পিছনে যাই, যে এখন আমরা we are all very comfortable in developing web apps. So for example, আমি just একটা ওয়েবসাইটের উদাহরণ দিই, আমরা very quickly we go in and say, okay, either we're going to do this thing on HTML, CSS and whatnot, অথবা আমরা some folks would go and say, okay, আমি WordPress এ করব, বা single page framework এ করব, বা জাভাতে করতে পারে, বা .NET এ করতে পারে। হ্যাঁ, because all of these things like Java and .NET are platforms for developing it in a secured fashion in their way, versus on the open source sideও আছে। So যে কোনো একটা product যখন আসে, and this is where I think Ethereum is one of the most attractive one, meaning যে ওরা এটাকে একটা প্ল্যাটফর্ম হিসাবে আনতে পেরেছে। হ্যাঁ, মিনিং দে হ্যাভ বিন এবল টু এস্টাবলিশ ইট অ্যাজ এ প্ল্যাটফর্ম, জাস্ট লাইক ধরেন একটা আইফোনের কথা বলি, দ্যাট ওয়াই has iPhone been successful compared to other mobile phones before iPhone? আমার কাছে মনে হয় যে one of the real reason is they've been able to create an ecosystem যেখানে developerরা were able to generate revenues. মানে what they did was iTunes, which came before iPhone, ওটা দিয়ে they were able to distribute or do monetary transactions for music early on. পরে just music as an audio file, এটাকে ওরা they were able to create a platform যেখানে কিনা mobile apps বা iOS apps was one of the ways that people were able to reach a large set of customers. হ্যাঁ, so যখনই কোনো একটা ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম আসে, যখনই কোনো একটা টেকনোলজি আসে, এই প্ল্যাটফর্ম সেন্ট্রিক অ্যাপ্রোচটা যদি না আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই whatever cool the technology may be, ওটার অ্যাডপশনটা আসে না। সো ওই ক্ষেত্রে আমি বলবো যে as we look into as we are talking today about DeFi or decentralized finance, a financial related, there are a lot of these applications that today are in a closed environment. So for example, Tariq যেহেতু গোল্ডম্যান স্যাক্সে কাজ করতো, গোল্ডম্যান স্যাক্স have their own existing financial instruments. Similarly, Merrill Lynch has their own for example, high frequency trading stuff, but Citibank, each one of these are their own, similar to ধরেন বাংলাদেশে whether it's ব্র্যাক বলেন বা অন্যান্য ব্যাংক বলেন, সবার একটা কোর ব্যাংকিং সিস্টেম আছে। হ্যাঁ, ওদের একটা কাইন্ড অফ লাইক সফটওয়্যার কোড দিয়ে ওরা পলিসি লেভেল ইমপ্লিমেন্ট করে যে আমরা রিটেল ব্যাংকিংটা কিভাবে করব, আমরা কমার্শিয়াল কাস্টমারদের সাথে কিভাবে করব। সো এগুলি হলো সব আমি বলবো যে kind of like financial applications that are enclosed within the banking system. For example, what I mean by that is, generally speaking, you cannot basically say আমি আমার ঢাকা ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, আমি এই সেম অ্যাপ্লিকেশনটা যেটা আমি মর্গেজ অ্যাপ্লিকেশনটা বা মর্গেজ অ্যাপ্রুভাল অ্যাপ্লিকেশন যেটা আছে, এই সেম জিনিসটাই আমি ইউজ করতে চাই ফর এক্সাম্পল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বা অন্যান্য ব্যাংক, ওদের কিন্তু সেপারেট আলাদা আলাদা জিনিস আছে। এন্ড এখানে এসে এই kind of like decentralization of the application, this is the biggest part. By the way, one of the other element is যেহেতু DeFi as an application set inherits all the capabilities of blockchain, এটার মধ্যে one of the key element is also the security side. এটা এর আগে নিয়াজ ভাই আপনি আর মুনির ভাই তো প্রিভিয়াস এসে কথা বলেছেন, আর
A said encryption, de-encryption, one of the key inherent stuff on the blockchain platform, I think is very important for all of us to understand, especially as a software developers and individual developers too, because typically internet was never designed with security in mind early on. মানে even আমরা IPv4 পর্যন্ত there is something called IPsec, but ওটা IPv4 ship হওয়ার পরে it was a separate RFC দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। হ্যাঁ, তার মানে কি দুটা এন্ড পয়েন্ট বা দুটো নোডের মধ্যে কমিউনিকেশন যখন হয়, আমরা যখন পোর্ট 80 দিয়ে কমিউনিকেট করি বা হয়তো 443 দিয়ে, সবকিছু কিন্তু ক্লিয়ার টেক্সট দিয়ে যায়। হ্যাঁ, এটাকে সিকিউর করার জন্য you basically have to get kind of like IPsec enabled, or you have to encrypt with some other things. এই জিনিসটা যেহেতু IPv4 শিপ করার পরে এসছে, পরে এখন কিন্তু IPv6 এর মধ্যে দিস ইজ বিল্ট ইনটু ইট। সো তারপরে কিন্তু আরেকটা প্রবলেম হয়েছে যে গ্লোবালি আমরা এখনো সবাই 100% IPv6 এ নাই। হ্যাঁ, যদিও there are backward compatibility জিনিস আছে। সো এই জিনিসটা আবার আউট অফ দ্য গেট ইন ব্লকচেইনের মধ্যে they have implemented this at an application layer level stuff. হ্যাঁ, এক নম্বর। 2 নম্বরটা হলো যে আমি যেটা বলতে চাই যে decentralized finance, and one of the key requirement is the application should have the ability to live independently and in a distributed network. হ্যাঁ, and a distributed network এর মধ্যে যে কি জিনিসটা হলো সেটাকে টেকনিক্যাল টার্ম হলো there are different terms around it, but one of the key terms is multi-master replication. যখন একটা নোডের মধ্যে একটা নতুন ডেটা, ধরেন একটা বিটকয়েনের কোন একটা ট্রানজাকশন সাবমিট করা হয়, এই ট্রানজাকশনটাকে অন্যান্য নোডের মধ্যে হাউ ডাজ ইট গেট রেপ্লিকেটেড ইন এ সিকিউরড ফ্যাশন, দ্যাট অ্যাকচুয়ালি ইজ ওয়ান অফ দ্য I'm the coolest thing, and also one of the most interesting mathematical issues that I think blockchain platform, I think DeFi basically has been able to implement it. So overall, as we go onwards, আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ ব্যাংকের থেকে বা বাংলাদেশ সরকার থেকে there should be some একটা টাস্ক ফোর্স বা একটা এইখানে যেরকম আমেরিকা ইউজুয়ালি ওরা করে একটা ওয়ার্কিং গ্রুপ সেট আপ করে, both national policy makers along with the industry folks and also the education environment. A তিনটা গ্রুপকে মিশিয়ে এরা basically they set up a working group, and out of that working group they basically take input from everybody, and then they come up with certain policy level. And সেটার জন্য কিন্তু এখনো recently, as we see, that there has been a significant enthusiasm around Bitcoin by cryptocurrency in America. যত কিছু বলেন, there has been like China যখন ব্যান করেছে তারপর সাথে সাথে there were a lot of murmurs, and for a while that was the reason why Bitcoin for a while 50,000 পরে যাওয়ার পর ধাম করে আবার 30,000 $35,000 ডলারে ড্রপ করলো, and these are the things that will come into play in the next few years in both the developed nations. আমার মনে হয় that আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের যদি if we have to make them savvy for the next century, I think we need to have some national guidance in a way যেখানে কিনা we can at least learn these things, how to programmability, যেমন ধরেন ইথেরিয়ামে যদি আমরা ইথেরিয়াম প্ল্যাটফর্মে না ডেভেলপ করতে পারি এখন, it's kind of like just like for example এখন বাংলাদেশের গভর্নমেন্টের another initiative is they're not blessing any cloud platform কে adopt করা হচ্ছে না। So within Bangladesh's government ecosystem, none of the government applications can be developed in the cloud environment. And at the same time, what we see is যখনই কোনো বিজনেসে যান, they will give you a business card, ওটার মধ্যে কিন্তু তাদের হটমেল বা জিমেল বা ইয়াহু ইমেলটা দিয়ে দেয়, বলে যে আমাকে 5টার পরে এখানে রিচ আউট করবেন, বা হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দেয়, এখানে আমাকে প্রেজেন্টেশনটা দিয়ে দেন। সো আমার কথা হলো যে যখনই আমরা ওটা করি, দ্য ডেটা অ্যাকচুয়ালি এন্ডস আপ বিকামিং গোয়িং টু সিঙ্গাপুর। সো এটা যখন আমি আবার ওনাদেরকে বুঝিয়ে বলি, তখন বলি না না আমারটা তো জিমেল আছে, আমার এগুলি সব ক্যাশিং সার্ভারে থাকে। সো আমাদের এখনো অ্যাট এ বিট লেভেল আমাদেরকে বোঝা দরকার যে what are the capabilities that are required for us to make
হাজার হাজার তারিক মুনের মতো ইয়াঙ্গার কিডস যারা আসবে, and and Tariq Moon or Niyaz Bhai can shed some insight যে ডেভেলপিং নেশনস যে কিভাবে ওরা ক্লাউড অ্যাডপশন করছে। তার মানে এই না যে অনলি শুধু ক্লাউড, হ্যাঁ, there are physical, যেটা একটু আগে তারিক বললো যে there are individual people who are basically running their own machines from home or basement, and এটা বিটকয়েন মাইনিং ও করছে বা ইথারিয়াম মাইনিং ও করছে, হ্যাঁ। So those are some of the things that we have to really look at hard at what kind of nations that we want to be in by 2030 মধ্যে, বা in 3 to 5 years এর মধ্যে। And এটা I think is a very important thing that it should be a national priority. And আমি এটাকে সিম্পলিফাই করে বলি যে অনেকটা আমি বলি ABC বা ABBC। So আমার এতে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, if we don't focus on AI, আমরা AI করতে পারবো না without having a large data set, which implies that we need to have big data. As we deal with data, we are actually on the B side. I'm believe Bitcoin is one of the key development platforms that we should also understand how do we go about how to do blockchain based development. আর সিতে আমি বলি ক্লাউড, আর একটা জিনিস হলো সির মধ্যে আরেকটা আসে যে সেটা হলো সাইবার সিকিউরিটি। সো to be a digital nation or one of the leading digital nation, we actually have to address a Pachta dimension, and we actually have to have make some significant progress in the days ahead. So with that, I mean, yes, bhai, aapka kache jai if there are any questions that has come about. ধন্যবাদ কাজী জামান ভাই আপনার চমৎকার বক্তব্যের জন্য, এবং খুবই চমৎকারভাবে দারুণভাবে আপনি আমাদেরকে সহজ ভাষায় অনেক কিছু আজকে এখানে বুঝিয়ে বলেছেন। আমি দেখতে পাচ্ছি যে প্রশ্নে আর তেমন কোনো প্রশ্ন এই মুহূর্তে আসেনি। একটা প্রশ্ন সাইদুল আরেফিন উনি করেছিলেন হচ্ছে যে বাইন্যান্স বা এই ধরনের যে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কোম্পানিগুলো আছে, উনি জানতে চেয়েছেন যে এদের আদার অ্যাক্টিভিটিস কি হতে পারে। তো আমাদের আজকে দুজন বক্তা আপনারা যে যদি এই বিষয়ে একটু বলতেন। আমি আসলে প্রশ্নটা স্পষ্ট বুঝতে পারিনি যে আদার অ্যাক্টিভিটিস বলতে উনি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর বাহিরে কি এদের অন্য কি ভূমিকা ফিউচারে থাকতে পারে বোঝাচ্ছেন, নাকি অলরেডি এক্সিস্টিং ভূমিকা সম্পর্কে বোঝাচ্ছেন? আমি বলবো যে যদি কাজী জামান ভাই আপনি যদি I'm বলবো তারিককে দেন, because he's more from the finance led. He should be able to get it. That আমি সাপ্লিমেন্ট করি। Sure, I'm happy to take it. So Binance হলো যে এখন এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রিপ্টো নেটিভ এক্সচেঞ্জ, যেটাতে হলো গিয়ে মানে বাট এটা একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। তো ওটাতে গিয়ে হলো আপনার যদি একটা বিটকয়েন থাকে ওটা আপনি এক্সচেঞ্জ করে ইথেরিয়াম কিনতে পারবেন, বা ওটা এক্সচেঞ্জ করে USDC, which is like যে US ডলার ব্যাকড যে স্টেবল কারেন্সি, ওটা কিনতে পারবেন এরকম। তো এই মুহূর্তে অ্যাকচুয়ালি আই মিন অবভিয়াসলি সবাই অনেক ধরনের প্রজেক্ট আছে বাইন্যান্সের, আর যেরকম বাইন্যান্সের একটা আছে স্মার্ট চেইন, যেটা হলো ওদের নিজস্ব একটা ব্লক চেইন। ব্লক চেইন ইউ ক্যান্ট ওন ইট, বাট বাইন্যান্স হলো মানে বেসিক্যালি এটা ডেভেলপ করে ইথেরিয়ামের একটা কপি, ওইটা ওরা অনেক কম নোড দিয়ে চালায়। সো এটা অনেকটা সেমাই সেন্ট্রালাইজ ইথেরিয়াম আর কি। তো এটা ওদের একটা অ্যাক্টিভিটি আছে। বাট ইন দ্য ফিউচার টু বি অনেস্ট, লাইক বাইন্যান্সের অ্যাকচুয়ালি কোনো ফিয়াট র্যাম্প নাই, বাট নর্মালি যে কয়েনবেস বা এই ধরনের এক্সচেঞ্জ গুলা ফিউচারে প্রবাবলি ওদের কাজগুলা অনেক কম হয়ে যাবে। এটা হলো মানে বর্তমান প্রেডিকশন। মেইনলি যেটা লোকজন প্রেডিক্ট করে যে ইন দ্য ফিউচার এসব সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ গুলা, কয়েনবেসের মতো এক্সচেঞ্জ গুলা জাস্ট হলো মানুষের ব্যাংকের টাকাগুলা কিভাবে ক্রিপ্টোতে কনভার্ট করা যায় ওটার সার্ভিস দিবে, এবং হয়তো এর সাথে সাথে বিভিন্ন বড় বড় যে হলো ইনস্টিটিউশনাল ক্লায়েন্টদের যে কাস্টডি করতে হয় ওই টাকাগুলা নিয়ে কাস্টডিতে রাখা, তো এই কাস্টডি সার্ভিস গুলা দিবে। তো এটাই হলো মানে এখনকার প্রেডিকশন, বাট উইল সি যে ওটা আসলে কোথায় যায়। বাট এট দ্য সেম টাইম মানে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স তো মানে এখনো অনেক কমপ্লেক্স, সো এখনো নর্মাল লোকজন এখনো রিটেল মার্কেটের দিকে এত ইউজ করে না। তো ওই জিনিসটাই মানে আমরা চেঞ্জ করার চেষ্টা করছি, পার্ট অফ আওয়ার প্রজেক্ট ইজ দ্যাট অ্যাজ ওয়েল। তো দেখা যাক আসলে কি হয়, বাট আলটিমেটলি সেন্ট্রালাইজড এসব এক্সচেঞ্জ গুলা কার্যক্রমগুলো আরো অনেক লিমিটেড হয়ে যাবে, এটা হলো প্রেডিকশন। ধন্যবাদ তারিক আদনান বোন। কাজী জামান ভাই, আপনি যদি এ বিষয়ে আপনার কোনো মতামত থাকে বা আমাদের সাথে শেয়ার করতে চান কিছু। হ্যাঁ, তো আমি বলবো যে প্রত্যেকটা ড্যাপস বা এভরিবডি আজকে হয়তো ইটস কাইন্ড অফ লাইক একটা পার্টিকুলার
ট্র্যাকে আছে তার মানে এই না যে তারা অন্যান্য ট্র্যাকে যাবে। সো হোয়াট আই মিন বাই দ্যাট ইজ, মনে করেন মাইক্রোসফটের ওয়ার্ড, হ্যাঁ প্রথমে এটা ওয়াজ জাস্ট এ ওয়ার্ড প্রসেসর। So later on, Microsoft said, okay, আমরা Excel করবো, হ্যাঁ, বা স্প্রেডশিট সাইডে যাবো, and they added PowerPoint. So similar to that, Binance যে ভবিষ্যতে যাবে না বা যেতে পারবে না, I wouldn't say that's going to happen. হ্যাঁ, I'm sure that once they are successful in any one particular app, like distributed app side, they're going to explore other ones because it's a way of nature. হ্যাঁ, আর এই সাইডে আমি আরেকটা maybe I'll ask Tariq because he was talking about the DeFi infrastructure, and যেহেতু এটা he's the main speaker. You may want to shed some insight into, what is an Oracle, and what role does an Oracle have in a DeFi infrastructure? এটা যদি একটু বুঝিয়ে বলো তাহলে হয়তো আমরা আর টু বেটার। হ্যাঁ, ওরাকল হলো ডিফাইয়ের অনেকটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ক্রিটিক্যাল একটা ইনফ্রাস্ট্রাকচার। তো ওরাকল হলো যে, মানে ওরাকল নামটা আসছে তো হলো মানে গ্রিক ওরাকল থেকে আর কি। তো গ্রিক সাম্রাজ্যে কি মানে অ্যাটলিস্ট মিথোলজি অনুযায়ী কি হতো যে লোকজন অনেক জ্ঞানী ওরাকলের কাছে যেত, রাজারা গিয়ে তারপর জিজ্ঞেস করতো যে আসলে ফিউচার কি বা এখনকার ট্রুথ কি, আমাকে ট্রুথটা বলো। তো ওইটাই হলো আসলে ওরাকলের কাজ। তো ওরাকল দিয়ে যে জিনিসগুলো করা যায় সেটা হচ্ছে যে ব্লক চেনের ডেটা ফিড গুলাকে আউটসাইড ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্ট করা যায়, অথবা আউটসাইড ওয়ার্ল্ডের আউটকামের সঙ্গে কানেক্ট করা যায়। তো ওরাকল যেটা করে সেটা হলো ওরাকল ইটসেলফ, এটা হলো একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম যেখানে অনেকগুলা ওরাকল নোড থাকে। মনে করেন যে 30টা, মানে চেইন লিঙ্ক হলো একটা ওরাকল কোম্পানি, তো ওটা ওদের হলো 30 থেকে 40টা ওরাকল নোড থাকে। তো ওরা যেটা করে যে সবাই প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট ভাবে ওয়ার্ল্ডের বিভিন্ন ট্রুথ অবজার্ভ করে। তো ট্রুথ কি হতে পারে? একটা ট্রুথ হতে পারে যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, এটা একটা ট্রুথ হতে পারে, অথবা মানে ওয়েদার ফোরকাস্ট। অথবা আরেকটা ট্রুথ হতে পারে যে আজকে কয়েন বেসে, হুইচ ইজ এ সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ, ওখানে বিটকয়েনের এক্সচেঞ্জ প্রাইস কত, তো ওটা আরেকটা ট্রুথ। তো ওরা সবাই এই ট্রুথ গুলাকে অবজার্ভ করে ওটা ব্লক চেনে রিপোর্ট করে রেগুলার ইন্টারভালে। তো ওটার মাধ্যমে ওরা আর কি মানে আউটসাইড ওয়ার্ল্ডকে ব্লক চেনের সঙ্গে কানেক্ট করতে পারে। তো ওটাই হলো ওরাকলের মেইন ইউজ কেস। I thought the rumor on the Oracle is that Larry Ellison got something to do with it. Not just kidding. I mean, I'm just joking about that because Larry is a big, huge fan on the crypto side too. So I was kidding about that. Now, thank you. That was an excellent one. So as we go onwards, Tariq, and if I may ask you this question too. So from your perspective, you're also younger than me. Huh? You have a lot more closer tie into understand the Bangladeshi younger crowd. What would be your guidance to them? Like, how should they prepare as they, look into the future? In general, or in terms of crypto? In terms of crypto. I think in terms of crypto, মানে probably আমাদের তো মানে I don't want to assume যে হলো এখানে সবাই প্রোগ্রামার, বাট ওরা সবাই মানে যারা এখানে প্রোগ্রামার বা যারা এখানে কোডিং করতে পছন্দ করে তাদের জন্য আমি বলবো যে স্মার্ট কন্ট্রাক্ট লেখা শেখা শুরু করা উচিত। কারণ প্রবাবলি আগামীর যে বিভিন্ন ফাইন্যান্সিয়াল সিস্টেমগুলো ইভেন ইন্টারনালি ব্যাংকের মধ্যেও যদি সিকিউরিটি ইমপ্রুভ করতে চায় বা প্রসেস ইমপ্রুভ করতে চায়, হয়তো দেখা যাবে যে হাইপার লেজার বা এই ধরনের হয়তো কোনো ইন্টারনাল প্রাইভেট ব্লক চেইনে হয়তো ব্যাংকগুলো কোড লেখা শুরু করবে। তো ওটার উপর ভিত্তি করে আই থিঙ্ক ওই প্রিন্সিপালটা বোঝা আসলে খুবই ইম্পর্টেন্ট। এটা একটা নতুন একটা প্যারাডাইম অনেকটা। আদার দেন দ্যাট যদি কেউ যদি কোড নাও জানে, তো আমি বলবো যে মানে ব্লকচেন হয়তো ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিকে মানে অনেকটা খুবই বড়ভাবে চেঞ্জ করবে। তো ওটার জন্য অ্যাটলিস্ট মানে এই নলেজ গুলা রাখা উচিত যে হলো যে কিভাবে ব্লকচেন গুলা কাজ করে, which is a lot to learn actually, like so, but at least এই নলেজ গুলা যদি রাখতে চায় তাহলে এটা হয়তো আগামীতে ফিউচারের জন্য প্রিপেয়ার হয়ে থাকার জন্য হেল্প করবে আর কি। That's kind of my advice. I mean, I'm sure you might have other advice. No, I think you're on the money, and there are some legal aspect to it. I think somebody from the legal community in Bangladesh should be able to give us a little bit more insight, because আমি কিছু শুনেছি যে অনেক সময় people are getting chased down for their crypto walleter জন্য. So as I'm almost senior people, we should be able to provide certain guidance. And এটা নিয়ে আমি মুনির ভাইয়ের সাথে we were talking in the past that that it's a little bit urgent that we need to understand at a national level what blockchain is, and then isolate or provide some guidance to the younger crowds on what is right and what is in the gray area maybe. And that's something that's I think is important. I agree. Yeah, I mean,
again, like I think for countries like Bangladesh, as I was saying, like maybe I have even being in crypto, I have a bit of contrarian view, but like I think it's very difficult to control crypto for Bangladesh government. So I sympathize with them a little bit. But at the same time, I don't think it should be like, oh, like if you have crypto, you go to jail kind of situation. Right. And that's one thing that I think what needs to be regulated is like what you are doing with crypto, right? Like it shouldn't be that you have some black money. If you buy crypto in that point, that should be regulated as like a money laundering for using your black money. So that I think already we have existing framework for that, right? So I don't think we need to like punish people for having crypto necessarily. But I think what needs to be somewhat regulated is like when they're onboarding money. And that's why I think in Bangladesh, in fact, government probably should have like a exchange that they can regulate. Like, for example, Coinbase, right? Coinbase is highly regulated. Like, or for example, the centralized part we're starting, that is going to be highly regulated. We need to report to FBI and FinCEN every time like somebody does a large transaction, right? So I think Bangladesh government should lean into in my opinion, lean into the way that when you're onboarding the money, like you should go through an ML KYC policy. Like connects to your like bank account information. If you transact more than say like 5 lakh taka or something, you have to report that to the government, all of that. So I think that is probably the way forward. But again, like at the current state, I somewhat sympathize. Because otherwise, if you don't build those infrastructure, the control korte parbe na capital outflow. The other part that আমি বলবো যে নিয়াজ ভাইয়ের জন্য that maybe in future we do a little bit on the hands-on side, for the application, for the programmers or the infrastructure related to show that how things are done, rather than আমরা যদি শুধু কথা বলি আর slide presentation করি, ওর থেকে যদি আমরা দেখাতে পারি যে okay, to develop an Ethereum, how do you work with Solidify. আমাদের আসলে ওই প্ল্যানটা আছে এবং ওই প্ল্যানে আমরা ইতিমধ্যে কাজ করছি। আমার মনে হয় যে আমরা যেহেতু একদম আমাদের সেশনের শেষে চলে এসেছি, যে মনির হাসান ভাই উনি যদি আমাদেরকে একটু জাস্ট আমাদের এই প্ল্যানটাই আসলে ওখানেও আসবে, তো উনি যদি আমাদের আজকে এই সেশনে সমাপনী বক্তব্যটা রাখতেন এবং সেখানে যদি আমাদের এই যে হ্যান্ডস-অন সেশনগুলো নিয়ে যে আমাদের যে পরিকল্পনাগুলো আছে সেই বিষয়ে যদি আমাদের অডিয়েন্সকে এবং আমাদের আজকে দুজন স্পিকারকে অবগত করতেন। মনির হাসান ভাই। থ্যাংক ইউ নিয়াজ, থ্যাংক ইউ মুন, এন্ড থ্যাংক ইউ জামান ভাই। আসলে আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে আমরা যখন নিয়াজের ইন্ট্রোডাকশন ক্লাসটা করছিলাম তখন মোর দেন 100 ছিল, আর আজকে দেখেন আজকে রেজিস্টার্ড হইলো 40 জন, আসছে হইলো 28-29 জন, মানে সবাই আসবো না, রেজিস্ট্রি করে আসবে। আজকে তো আসবে না ভাইয়া, আজকে তো পাকিস্তান ইন্ডিয়ার খেলা হচ্ছে না। হ্যাঁ, এটা আমি পরে খেয়াল করছি, বাংলাদেশ হারছে, আমি ভাবছি যে বাংলাদেশ হারছে। যাই হোক, আমার মনে হয় যে আমরা কয়েকটা জিনিস আসলে একটু বলে নিই। আমি আসলে ডিফাই কথা বলতে চাইছিলাম। আমি বেসিক্যালি আমাদের যে ব্লকচেন জার্নিটা, এটা আসলে এই তারিখের যে ফান্ডিং পাওয়ার পরে এটা তখন থেকে শুরু হয়েছে। তখন ওর কাছ থেকে এগুলো শুনে টুনে আমি কিন্তু এমনিতে ব্লকচেন অলিম্পিয়াড কমিটির মেম্বার, কিন্তু আমি কোনো মিটিং এও যাই নাই, ওখানেও যাই নাই কোনো সময়, যে এত কিছু তো খেয়াল রাখা যায় না। কিন্তু ওর সঙ্গে কথা বলার পরে বা আমাদের বিশেষ করে আমাদের অফিসের সবার সঙ্গে কথা বলার পরে আমার মনে হয়েছে যে আমাদের দেশে ব্লকচেন নিয়ে একটা ঝামেলা আছে, এটাকে কোনো না কোনো ভাবে আমাদের মিটিগেট করা দরকার। এবং যেটা জামান ভাই আপনি বলছেন যে আসলে আমাদের পলিসি মেকারদেরকে একটু অ্যাওয়্যার করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। কারণ একটা তো আমাদের তো ঘর পড়া গরু, আমাদের সিঁদুরে ম্যাক দেখলে আমরা কিন্তু ভয় পাই, যে তারিখ যেটা বলছি যে আসলে এটা কন্ট্রোলের বাইরে চলে যাবে, কিভাবে রেগুলেশন ঠিক রেখে এটা করা যায়। আরেকটা জিনিস সেটা হলো, ঠিক আছে, আমি যে ধরেন রেগুলেশন করতে গিয়ে আমি যদি আমাদের ইয়াংস্টারদেরকে যদি এই কাজটা শিখতে না দিই, তাহলে তো সেটা আবার ক্রাইমের লেভেলে চলে যাবে। সে এই দুইটা জিনিসের মধ্যে কিভাবে, এবং তখন এটা খুঁজতে গিয়ে দেখলাম যে আমাদের কিন্তু একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ, যে এই ন্যাশনাল স্ট্র্যাটেজি নিয়ে আমরা একটা সেশন করেছি, এটা আমাদের 5 নম্বর সেশন। তো আমরা দেখলাম যে আমাদের ন্যাশনাল স্ট্র্যাটেজিতে এই জিনিসগুলোকে অনেকভাবে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের দেশে একটা জিনিস সবচেয়ে খারাপ হয়, সেটা আপনি যেমন ভাই জানেন, এটা মনও জানে, সেটা হচ্ছে যে যখন একটা পলিসি টলিসি হয় এবং সেখানে যদি অ্যাকশন পয়েন্ট না থাকে, তাহলে এটা নিয়ে কেউ মাথা ঘামায় না, তখন বলে যে আমাদের তো পলিসি আছে, অ্যাকশন পয়েন্ট তো নাই। সেজন্য আমরা যখন আইসিটি পলিসি করছিলাম তখন আমরা ওখানে 306টা অ্যাকশন পয়েন্ট দিছিলাম। আমরা প্রতি মাসে গুনতে পারতাম যে এটা হয়েছে, এটা হয় নাই, এটা হয়েছে, এটা হয় নাই। কিন্তু এখানে স্ট্র্যাটেজি গুলোতে সেটা নাই, এটা রোবোটিক্স স্ট্র্যাটেজিতেও নাই, এটা আমাদের ব্লকচেনও নাই,
এখন একটা $5 বিলিয়ন একটা রোড ম্যাপ বানানো হচ্ছে, সেখানেও কিন্তু অ্যাকশন পয়েন্ট গুলা নাই। অনেক সুন্দর সুন্দর কথা আছে, কিন্তু ওই জায়গাগুলো নিয়ে একটু কাজ আসলে হচ্ছে। তো একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি খেয়াল করলাম সেটা হচ্ছে, আমরা এটা এই আলোচনাটা শুরু করার পরে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, বাংলাদেশ ব্যাংক, দুই জায়গা থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছে, বলছে যে আপনাদের সেশনগুলো আমরা খেয়াল করতেছি, সো আপনারা আরেকটু গুছায় উঠলে সো আপনাদের সঙ্গে আমরা বসবো। তো এটা একটা ভালো যে আমরা হয়তো তাদেরকে আমরা যেমন একটা চিন্তা করতেছি যে আমরা সামনে আমরা তো অনেকগুলো সেশন, 5টা সেশন করলাম, আমরা 2টা হ্যান্ডস অন কোর্স ডিজাইন করতেছি এখন। এই যে রিপুল, নিয়াজ, জাভেদ আর কামল আশিস মিলে একটা হচ্ছে ব্লকচেন ফর দ্য বিগিনার্স, এটা হচ্ছে প্রোগ্রামিং সাইড, জামান ভাই যেটা বললেন যে হাতে কলমে কিভাবে প্রোগ্রামিং করবে এটা দেখায় দেওয়া, এই কাজটা করা। যদিও অনলাইনে অনেক কোর্স পাওয়া যায়, কিন্তু তবুও আমাদের মনে হয়েছে যে আমাদের নিজেদের লোকেরা যদি করে তাহলে হয়তো আমাদের ছেলেমেয়েরা একটু সহজ হইতে পারবে কাজটাতে। আর সেকেন্ড হইলো যে এই যে মুন যেটা বলছে যে যারা প্রোগ্রামার না, নন প্রোগ্রামার, বিজনেস গ্রাজুয়েট বা ওদের জন্য ওরা ব্লকচেন থেকে কিভাবে এটাকে কাজে লাগাইতে পারবে, কিভাবে নলেজেবল হবে, এটা এই 2টা কোর্স আমরা ডিজাইন করতেছি। হোপফুলি আমাদের মাসখানেকের মধ্যে এগুলো আমরা লঞ্চ করে ফেলতে পারবো। আরেকটা জিনিস আমরা করতে চাই, এখনো এটা আমাদের আইডিয়াল লেভেলে আছে, সেটা হচ্ছে আমাদের পলিসি মেকার, মিনিস্টার এদেরকে নিয়ে একটা ছোট সামিট মতো করা, খুবই প্রিসাইজ, হ্যাঁ খুবই প্রিসাইজ, খুবই কম সময়ের জন্য, টু দি পয়েন্ট, কোনো আলোচনা নাই, কোনো উদ্বোধনী অনুষ্ঠান নাই, কোনো সমাপনী অনুষ্ঠান নাই, শুধুমাত্র কয়েকটা বিজনেস সেশন সেখানে থাকবে, একদম খুবই স্পেসিফিক, বাংলাদেশ ব্যাংকের জন্য একটা, এনবিআর এর জন্য একটা, বিগিনারদের জন্য একটা, ছোট 4 ঘন্টা বা 5 ঘন্টা, কিন্তু খুব টু দি পয়েন্ট হবে, সেরকম একটা সামিট যদি আমরা করতে পারি। আমরা আসলে চাচ্ছি যে এই আলোচনাটা যদি আমরা অব্যাহত রাখি, যেমন আমাদের দেশে কিন্তু বেশ কয়েকজন সিনিয়র পলিসি মেকারদের মধ্যে ব্লকচেন সম্পর্কে একটা ভালো ধারণা আছে, যেমন আমাদের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মুসলিম চৌধুরী স্যার কিন্তু খুবই আগ্রহী, উনি বিভিন্ন জায়গায়, উনি ওই এবার ইন্টারন্যাশনাল ব্লকচেন অলিম্পিয়াডে চিফ গেস্ট ছিলেন, সেখানেও উনি কথাগুলো বলছেন যে আমাদের কিন্তু এগুলো শুরু করতে হবে। শুধুমাত্র ক্রিপ্টো যদি আমরা ভুলেও যাই, মানে বিটকয়েনের কথা যদি ভুলে যাই, তারপরেও কিন্তু আমাদের নানান কিছুর জন্য, বিশেষ করে ট্রান্সপারেন্সির জন্য, বিশেষ করে জমি জমা, আমাদের বাংলাদেশে তো 80% কেস হচ্ছে জমি জমা সংক্রান্ত, সেগুলোকে যদি আমরা ভবিষ্যতে ব্লকচেনে নিয়ে যেতে পারি, এই যে ট্রান্সপারেন্সির জায়গাটা তৈরি হবে, সেটা হয়তো জন্য এখন থেকে কাজ করতে হবে। আমরা সেটা নিয়ে আমাদের ছোট লেভেলে কাজ করতেছি। সো আমাদের সামনে 2টো জিনিস আছে, একটা হচ্ছে আমরা 2টা কোর্স আমরা ডিজাইন করতেছি, সেটা করে ফেলবো, আর একটা ব্লকচেন সামিট মতো করে আমরা আসলে ন্যাশনাল স্ট্র্যাটেজি পেপারের পরের ধাপে কি করা যায় সেটা নিয়ে আসলে বেশ একটা মানে অ্যাকশন প্ল্যান তৈরি করা যায় কিনা, সরকারকে বলা যায় কিনা যে এই জিনিসগুলোতে হেল্প করার জন্য, সেটাই আমরা করব। তখন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবো, যেমন আপনার সঙ্গে তো আমার যোগাযোগ থাকে। মনকে আমি বেশি জ্বালাই না, কারণ ও মাত্র একটা সিস্টেম তৈরি করতেছে এবং এটা নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়, মোস্ট লাইকলি 16, 17, 18, মাঝে মধ্যে 20 আওয়ার্স তো থাকে। সো কাজেই আমরা আরো একটু আমরা মোটামুটি আমাদের নেটওয়ার্কটা একটু বড় হচ্ছে, টুকটাক কিছু, যেমন মনকে আমি একটু বলি যে আমাদের দেশে আইপিডিসি ফাইন্যান্স নামে একটা প্রতিষ্ঠান আছে, ওরাও হাইপারলেজার দিয়ে একটা সিস্টেম তৈরি করছে, সেটা নিয়ে আমরা একটা সেশন করছিলাম, আমাদের ভিডিওটা তুমি দেখতে পারো। তো এরকম কিছু জিনিস যদি আমরা ইউজ কেস বানাইতে পারি, আমাদের উপায় একটা এমএফএস আছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আছে, ওরাও হ্যাশটা এই ব্লকচেনে রাখে। তো এরকম আরো কিছু এক্সাম্পল হয়তো আমরা দেশের মধ্যে খুঁজলে পাবো, যেমন আমাদের আর একটু খুঁজতে হবে যাতে আমরা কিছু ইউজ কেস। এটাতে একটা সাজেশন দেবো যে আমরা যদি, আপনারা যদি একটু রিসার্চ করেন যে বাংলাদেশে বেসিক্যালি ফিনটেক সাইডে কোর ব্যাংকিং সিস্টেমস কার কার আছে, হ্যাঁ, ওদের থেকে যদি আমরা টপ 5 জনকে অ্যাপ্রোচ করি, হ্যাঁ আপনারাও আসেন আমাদের এই কোর্স ডেভেলপমেন্টের সহায়তার জন্য, বুঝছেন। হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু বিল্ড সিমিলার মাইন্ড শেয়ার, বুঝছেন। অনেকে হয়তো is not at the same level as Tariq Noon about understanding on blockchain, হ্যাঁ। সো সেই জন্য হয় কি যে ওনারা যখন একটা গ্রুপ পার্টিসিপেশন আসে, সো কাইন্ড অফ লাইক ইটস ক্রিকেট প্লেয়ারদের মতো, যে আমি যদি ফাস্ট বোলিং করি, আমি যখন অন্যান্য ফাস্ট বলারদের সাথে যদি একটা গ্রুপে থাকে, তখন আমার ইচ্ছা হয় যে হ্যাঁ আমি এখন শুধু আগে তো শুধু ইনসুইং করতাম, এখন আমি আউটসুইং এ করবো, বুঝছেন। আমি উদাহরণস্বরূপ বলতেছি আর কি, হ্যাঁ। সো ওরকম যদি আমরা যারা ট্রেডিশনাল এন্ট্রেন্স প্লেয়ার, বিকজ ওনারা কিন্তু আবার সোজা যে ওনাদের কাস্টমারদেরকে বলেন, হ্যাঁ, যে উইচ ইজ ব্যাংকের অপারেশন সাইডে, যে কখন কোথায় কি হচ্ছে। সো এগুলি কাইন্ড অফ লাইক চ্যালেঞ্জকে ডিফিউজ করার জন্য, মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একেবারে 100% সময় সেম হবে না, বাট উই ডোন্ট ওয়ান্ট লাইক সামবডি ইজ এট 35 আর আমরা এট 95,
দ্যাট গ্যাপ হলে তখন আবার ডিসিশন মেকিং প্রসেস ডাজন্ট গো আউট ভেরি ওয়েল, আর বা ডিসিশন নেওয়া হলেও ওটার এগেনস্টে সাম ফ্রিকশন থাকে। সো ওটা আমি জাস্ট সাপ্লিমেন্টালি সাজেস্ট করবো। জি, ওকে, থ্যাংক ইউ। আসলে আমার মনে হয় যে ঠিক আছে, তাহলে আমরা আজকে এটা শেষ করি। তো আমি মোটামুটি আপনাদের জামান ভাই এবং মন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং নিয়াজ তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদেরকে অনেক সময় দিচ্ছ। আশা করি যে আমরা আমাদের যে আলোচনাটা হচ্ছে, এবং যারা এখানে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রেশন করেছেন, সময় নিয়ে আসছেন, এবং ইন্ডিয়া পাকিস্তান খেলা না দেখে আমাদের এই কঠিন আলোচনা, হ্যাঁ, এই আপনারা শুনলেন। আমরা আশা করি যে আমরা আগামীতে এটা কন্টিনিউ করব। আমরা সামনের সেশন গুলো এখনো সাজাই নেই, আমরা আমাদের আরো কিছু সেশন সাজিয়ে আমরা আবার আপনাদের কাছে ফেরত আসবো। তো সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে তাহলে আমরা আমাদের আজকের সেশন এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ জামান ভাই। ওকে, কথা হবে ইনশাআল্লাহ। ওকে, কথা হবে।